এনটিআরসির মধ্যে আমাদের যে বাংলার যে মার্কগুলো আসে বা বাংলা ব্যাকরণের উপরে যে প্রশ্নগুলো হয়ে থাকে, তো এখানে প্রত্যেকটা টপিক অর্থাৎ আমাদের সিলেবাসের মধ্যে প্রত্যেকটা টপিকস হচ্ছে গুরুত্বপূর্ণ। আপনি দেখবেন আমাদের যে ক্লাসগুলো হচ্ছে, যে লেকচার শিটগুলো আপনাদেরকে দেওয়া হচ্ছে, এই লেকচার শিটগুলো থেকে, এই ক্লাসগুলো থেকে আপনারা অবশ্যই প্রশ্ন কমন পাবেন। তো সেই ধারাবাহিকতায় আমরা আজকে পদ প্রকরণ এবং ব্যাকরণিক শব্দ শ্রেণী নিয়ে আলোচনা করব। এবং আমাদের যে 9-10-এর যে বাংলা ব্যাকরণ বই, সে বাংলা ব্যাকরণ বইয়ের মধ্যে দুইটা বই রয়েছে, একটা হলো পুরাতন বাংলা ব্যাকরণ বই, একটা হলো নতুন বাংলা ব্যাকরণ বই। তো আমরা হচ্ছে নতুন বাংলা ব্যাকরণ বইয়ের আলোকে মূলত আমরা এই পদ প্রকরণ বা ব্যাকরণিক শব্দ শ্রেণীটির আলোচনা করব। একটা বিষয় হচ্ছে, এই বিষয়টাকে আপনারা সহজভাবে মনে রাখার জন্য আপনারা এখানে একটা শব্দ লিখতে পারেন, সেটা হলো, শব্দটা হলো পার্টস অফ স্পিচ। আপনারা হয়তো অনেকে পার্টস অফ স্পিচ পড়েছেন, যে আমাদের ইংরেজিতে যে পার্টস অফ স্পিচ, এই পার্টস অফ স্পিচের বাংলা নাম হলো ব্যাকরণিক শব্দশ্রেণী, যেটাকে আমরা আরেকটু মডিফাই করে বলছি যে পদ প্রকরণ। তো আমরা একটু মূল ক্লাসে চলে যাচ্ছি যে আমাদের পদ প্রকরণ বিষয়টা কি। তো এখানে একটা বিষয় কিন্তু খেয়াল করতে হবে, এই বিষয়টা কিন্তু আমাদের পরীক্ষার মধ্যে প্রশ্ন আসে। সেটা হলো, এখানে লেখা আছে দেখেন, বর্তমানে পদকে শব্দ হিসেবে গণ্য করা যায়, অর্থাৎ প্রত্যেকটা পদকে আপনি শব্দ বলতে পারেন, কিন্তু প্রত্যেকটা শব্দকে আপনি পদ বলতে পারবেন না। সেটা কেন, সেটা আমরা বলছি। আমরা জানি যে শব্দ, গত ক্লাসে আমরা বলেছিলাম, অর্থবোধক বর্ণ বা বর্ণ সমষ্টি মিলে সাধারণত একটা শব্দ গঠিত হয়। অর্থাৎ একটা শব্দ, আমি গত ক্লাসে বলেছিলাম যে কলম শব্দটা আপনি দেখেন, যে কলম, তাহলে এই কলম শব্দটার মধ্যে ক যোগ ল যোগ ম, এই তিনটা বর্ণ মিলে আমরা কলম শব্দটা পাচ্ছি, এবং এই কলম শব্দটার একটা অর্থপূর্ণ রয়েছে, এই কারণে কলম হলো একটা শব্দ। তাহলে আমরা বলেছিলাম যে প্রত্যেকটা পদ আমরা শব্দ বলতে পারবো, কিন্তু প্রত্যেকটা শব্দকে আমরা পদ বলতে পারবো না। সেটা কেন, সেটা হচ্ছে যখন একটা শব্দের সাথে আমরা বিভক্তি যুক্ত করব, যখন আমরা বিভক্তি যুক্ত করব, তখন ওই বিভক্তিযুক্ত শব্দটাই মূলত পদ। তাহলে পদ কাকে বলে? পদ হলো শব্দের সাথে যদি আমরা বিভক্তি যুক্ত করি, অর্থাৎ আমরা শব্দের সাথে যদি আমরা বিভক্তি যুক্ত করি, তখন তাকে বলা হবে পদ। তাহলে আমরা এখানে লিখে দিচ্ছি যে পদ হলো শব্দ যোগ বিভক্তি। এটা একটু খেয়াল করতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ অংশ। শব্দ যোগ বিভক্তি সমান হলো পদ। তাহলে এই যে আমি প্রথমের লাইনে যে কথাটা বললাম, যে প্রত্যেকটা পদ হলো শব্দ, কিন্তু প্রত্যেকটা শব্দ কিন্তু কি হবে না, পদ হবে না। তাহলে পদ হবে কখন? শব্দের সাথে যখন আমরা বিভক্তি যুক্ত করব, তখন তাকে পদ বলা হয়। আমরা জানি যে কথার যে ক্ষুদ্রতম অংশ, অর্থাৎ একটা কথার ক্ষুদ্রতম অংশকে আমরা শব্দ বলি। তো কথাগুলো আমরা জানি যে কথা, অর্থাৎ আমরা যে ভাষায় কথা বলি, সেই ভাষা বা কথাকে ভাঙলে আমরা পাচ্ছি বাক্য, আবার এই বাক্যকে ভাঙলে আমরা পাচ্ছি পদ, আবার এই পদকে ভাঙলে আমরা পাচ্ছি শব্দ যোগ বিভক্তি। সেটা বিভক্তি দুই ধরনের বিভক্তি হতে পারে, নাম বিভক্তি হতে পারে, ক্রিয়া বিভক্তি হতে পারে। তাই বলা যায় বিভক্তিযুক্ত শব্দ কি হবে, পদ হবে। এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এই বিষয়টা আপনারা মনে রাখবেন যে বিভক্তিযুক্ত শব্দই কিন্তু পদ। তাহলে আপনাদের পরীক্ষার মধ্যে কিন্তু এই যে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো নিয়ে এনটিআরসির মধ্যে প্রশ্নগুলো হয়ে থাকবে। আপনারা দেখবেন যে বিগত সালের বিভিন্ন প্রশ্নের মধ্যে কিন্তু এই ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো নিয়ে প্রশ্ন এসেছে। তাহলে শব্দ বা পদ, আমরা জানি যে শব্দ বা পদ আমাদের যে ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব রয়েছে, এই চার অর্থতত্ত্বের মধ্যে শব্দ বা পদ সেটা হলো রূপতত্ত্বের আলোচ্য বিষয়, কারণ রূপতত্ত্বের অপর নাম হলো পদ প্রকরণ। এটা একটু খেয়াল করতে হবে। শব্দ বা পদ নির্মাণে নানান দিক থেকে ব্যাকরণের যে উপস্থিতি আলোচিত হয় তাকে রূপতত্ত্ব বলা হয়। তো বাংলা একাডেমি প্রমিত বাংলা ভাষা ব্যাকরণের রূপতত্ত্বের দুইটি অংশ কিন্তু বলা হয়েছে। এটা কিন্তু আমাদের যে বাংলা একাডেমি প্রমিত বাংলা ব্যাকরণের যে বইটা রয়েছে, সে বই থেকে অংশটা চয়ন করা হয়েছে। সেটা হলো প্রমিত বাংলা ভাষা ব্যাকরণ বইয়ে রূপতত্ত্বের মধ্যে দুইটা অংশ ব্যবহার করা হয়েছে। একটা অংশের নাম দিয়েছে তারা শব্দ নির্মাণ, আর একটা অংশের নাম দিয়েছে তারা পদ নির্মাণ। এগুলো জাস্ট মনে রাখার জন্য, এগুলো আপনাদের এনটিআরসির জন্য বেশি গুরুত্বপূর্ণ না। যদি কোনো সময় একটু কঠিন থেকে প্রশ্ন করে, তখন এই সকল প্রশ্নগুলো কিন্তু করে থাকবে, কারণ এগুলো কিন্তু জেনারেল বাংলা ব্যাকরণ বইয়ের মধ্যে এই টপিকসগুলো দেওয়া নাই। আপনারা এই টপিকসগুলো কিন্তু জেনারেল বাংলা বইয়ের মধ্যে কোনো বই পাবেন না। এই টপিকসগুলো দেওয়া হচ্ছে শুধু কোথায়, বাংলা একাডেমি প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ যে বইটা রয়েছে, ওই বইয়ের মধ্যে রূপতত্ত্বের দুইটা অংশ দেখানো হয়েছে, একটা হলো শব্দ নির্মাণ, একটা হলো পদ নির্মাণ। তাহলে আমরা এখানে যে বলেছিলাম যে বাংলা একাডেমি প্রণীত বাংলা ভাষার ব্যাকরণ বইয়ের মধ্যে শব্দ প্রকরণ বা শব্দ নির্মাণ এবং পদ নির্মাণ নামে দুটো অংশ দেওয়া হয়েছে। তাহলে আমরা একটু শব্দ শ্রেণীর প্রকরণ দেখি। শব্দ বিভক্তি এবং আমাদের যে ধাতু, এই দুটা বিভক্তি মিলে সাধারণত
ব্যাকরণিক শব্দ শ্রেণীগুলো নির্মাণ করা হয়। সেই ব্যাকরণিক শব্দ শ্রেণীকে আমি বলেছিলাম যে ইংরেজিতে যেটাকে বলা হয় পার্টস অফ স্পিচ, সহজভাবে যেটাকে বলা হয় কি পার্টস অফ স্পিচ। তাহলে আপনাদের যাদের এই বিষয়টা মনে থাকে না, আপনারা ইংরেজিতে যে পার্টস অফ স্পিচ যেটা আছে এই পার্টস অফ স্পিচটা মনে রাখলে হয়ে যাবে। আপনারা দেখেন আমাদের যে ইংরেজি এখানে যে পার্টস অফ স্পিচের যে 8 প্রকার, সেই 8 প্রকারটাই কিন্তু এখানে বলা হয়েছে। তাহলে ব্যাকরণিক শব্দ শ্রেণী হচ্ছে 8 প্রকার। একটা হলো বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, অনুসর্গ, যোজক এবং আবেগবাচক শব্দ। তাহলে আমরা ইংরেজিতে এই বিষয়টা একটু ট্রান্সফার করি, তাহলে আপনাদের জন্য এটা মনে রাখা সহজ হবে। তাহলে বিশেষ্য হলো নাউন, বিশেষ্য ইংরেজি হচ্ছে কি নাউন, সর্বনামের ইংরেজি হচ্ছে প্রোনাউন, বিশেষণের ইংরেজি হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা প্রমাণ রাখবেন অ্যাডজেক্টিভ, ক্রিয়া হচ্ছে ভার্ব, ক্রিয়া বিশেষণ হচ্ছে অ্যাডভার্ব, অনুসর্গ হচ্ছে সাধারণত অনুসর্গকে প্রিপজিশন হিসেবে কল্পনা করা হয় প্রিপজিশন, যোজক হচ্ছে কনজাংশন, আর আবেগবাচক শব্দ হচ্ছে ইন্টারজেকশন। তাহলে এই যে 8 প্রকার যে আমাদের নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এই 8 প্রকারের বাংলায় হচ্ছে বিশেষ্য, বিশেষণ, বিশেষ্য সর্বনাম, বিশেষণ ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, অনুসর্গ, যোজক এবং আবেগবাচক শব্দ। তাহলে এটার আলোকে মূলত আমরা আমাদের আজকের যে ক্লাসটা সেই ক্লাসটা আজকে আমরা বর্ণনা করব। তাহলে আমরা একটু দেখি যে বিশেষ্য, আমাদের প্রথম যে টপিক সেটা হলো বিশেষ্যকে নিয়ে। আমরা জানি বিশেষ্যর ইংরেজি হচ্ছে নাউন, আমরা পাশে এখানে লিখে নিয়েছি যে বিশেষ্যর ইংরেজি হচ্ছে নাউন। এখন নাউন বলতে কি বোঝায়? আমরা জানি যে কোনো কিছুর নামকে সাধারণত কি বলা হয়? নাউন বলা হয়। অর্থাৎ যে শব্দের মাধ্যমে নামবাচক শব্দকে বোঝাবে। আপনারা মনে রাখবেন আমাদের বাংলা ভাষায় যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলোকে আপনারা এই দুইটা টপিক্সের সাথে অনেক বেশি পরিচিত লাভ করবেন। বাংলা ভাষার শব্দগুলোকে সাধারণত 2 ভাগে ভাগ করা যায়। শব্দ কয় ভাগে? 2 ভাগে ভাগ করা যায়। তাহলে একটা হচ্ছে নামবাচক শব্দ, এটা একটু সবসময় মনে রাখতে হবে, বাংলা ব্যাকরণ বোঝার জন্য এই টপিক্সটা মনে রাখতে হবে। একটা হলো ক্রিয়াবাচক শব্দ, এবং দেখবেন আমাদের সামনে অনেক টপিক্সের মধ্যে এই দুইটা বিষয় আমাদের কিন্তু অনেকবার আসবে। একটা হলো নামবাচক শব্দ, একটা হলো ক্রিয়াবাচক শব্দ। তাহলে নামবাচক শব্দ বলতে যে সকল শব্দের মাধ্যমে সাধারণত নামবাচক বিষয়কে উপস্থাপন করা হয় তখন তাকে নামবাচক শব্দ বলা হয়। আর যে সকল শব্দের মাধ্যমে ক্রিয়াবাচক শব্দকে ইন্ডিকেট করা হয় তাদেরকে বলা হয় ক্রিয়াবাচক শব্দ। তাহলে নামবাচক শব্দ কাকে বলে? নামবাচক শব্দগুলোকে সাধারণত বিশেষ্য বলে। এখন নামবাচক শব্দ বলতে যে সকল শব্দের মাধ্যমে কোনো ব্যক্তি, বস্তু, জাতি বা কোনো কিছুর নাম যখন বোঝাবে তখন তাকে বলা হয় বিশেষ্য। তাহলে বিশেষ্যকে চেনার কিন্তু একটা বিশেষ উপায় রয়েছে। এই বিষয়টা আমাদের লাগবে হচ্ছে, তাহলে আমাদের এই যে অংশটা কে কি এই প্রশ্ন, এই অংশটা হচ্ছে আমাদের কারক ও বিভক্তির জন্য আমাদের জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে মনে রাখবেন যে বিশেষ্য হচ্ছে আমাদের, বিশেষ্যকে চেনার উপায় হলো বিশেষ্য, আমাদের বিশেষ্য যেগুলো আছে বিশেষ্যকে যদি আমরা কে, কি, কারা এই দিয়ে যদি আমরা প্রশ্ন করি, যে উত্তরটা পাবো সেটাই সাধারণত পরীক্ষার মধ্যে বিশেষ্য হবে। যেমন আপনাদের পরীক্ষার মধ্যে সাধারণত দেওয়া থাকে যে আমাদের নিচের কোনটি বিশেষ্য, নিচের কোনটি বিশেষ্য, কোনটি বিশেষ্য পদ, আমাদের এরকম কিছু কিন্তু প্রশ্ন এনটিআরসি বা বিভিন্ন জব পরীক্ষার মধ্যে কিন্তু সাধারণত আমাদের এই প্রশ্নগুলো দেওয়া থাকবে। তাহলে আপনারা এই প্রশ্নগুলোর উত্তর করার জন্য যারা সাধারণত শব্দের মাধ্যমে বিশেষ্য চিনতে পারবেন তাদের কোনো সমস্যা নাই, কিন্তু যারা শব্দের মাধ্যমে বিশেষ্য চিনতে পারবেন না তারা যদি ওই শব্দকে যদি আপনি কে, কি, কারা দিয়ে যদি প্রশ্ন করেন তাহলে আপনারা বিশেষ্য পদ পাবেন। এছাড়াও আমাদের বচন বা লিঙ্গ বাচক যে শব্দগুলো রয়েছে এই সকল শব্দগুলো হচ্ছে বিশেষ্যের অন্তর্ভুক্ত। যেমন আমরা এক বচন, যে শব্দগুলো এক বচন যার সাথে বসবে, এক বচন এবং বহু বচন এগুলো যার সাথে বসবে সমস্ত শব্দ বিশেষ্য হবে। এছাড়া আমাদের লিঙ্গবাচক শব্দ, আমরা জানি যে 4 প্রকারের লিঙ্গ রয়েছে, পুরুষ লিঙ্গ, স্ত্রীলিঙ্গ, উভয়লিঙ্গ, কমন বা সাধারণ লিঙ্গ। তাহলে এই যে লিঙ্গ যেগুলো রয়েছে এই লিঙ্গর উত্তরে যেগুলো আসবে সকলগুলো হচ্ছে বিশেষ্যবাচক শব্দ। তাহলে আমরা হচ্ছে মূলত বেসিক একটা কনসেপ্ট ধারণা নিব আমাদের এনটিআরসি পরীক্ষার জন্য। সেই বেসিক কনসেপ্টটা হলো বিশেষ্য পদকে আমরা চিনব কে, কি, কারা দিয়ে যদি আমরা প্রশ্ন করি, 3টে শব্দ, একটা হলো কে, কি, কারা, এই 3টে শব্দের মাধ্যমে যদি আমরা প্রশ্ন করি যে উত্তরটা পাবো সেটা হবে বিশেষ্য পদ। আবার বচন এবং লিঙ্গবাচক যে শব্দগুলো আসবে সকল শব্দগুলো কি হবে? বিশেষ্যবাচক শব্দ হবে। তাহলে বিশেষ্য পদ কয়েক প্রকারে হইতে পারে। আমরা জানি যে আমাদের ইংরেজিতে সাধারণত 5 প্রকারের বিশেষ্য বিদ্যমান রয়েছে, সেই হিসেবে বাংলাতেও 5 প্রকারের বিশেষ্য পদ থাকার কথা, কিন্তু বাংলাতে 5 প্রকারের বাইরে আরেকটা অতিরিক্ত একটা বিশেষ্য পদ রয়েছে। তাহলে আমরা বলতে পারি যে বাংলায় বিশেষ্য পদ হলো 6 প্রকার। বাংলায় বিশেষ্য পদ কয় প্রকার? 6 প্রকার। বাংলায় বিশেষ্য পদ কয় প্রকার? 6 প্রকার। তাহলে প্রথমটা হলো প্রপার নাউন, যেটার বাংলা হচ্ছে নামবাচক বিশেষ্য। তাহলে নামবাচক মানে যেটা নির্দিষ্ট করে বোঝাবে, নামবাচক মানে যেটা কি বোঝাবে? নির্দিষ্ট করে বোঝাবে। আপনারা এই যে আমাদের এখানে আমি যে বিষয়গুলো আপনাদের লিখে দিচ্ছি আপনারা এই বিষয়গুলোকে ফোকাস করে আপনারা পড়বেন, ইনশাল্লাহ এগুলা ইজিলি মনে থাকবে। তাহলে নামবাচক বিশেষ্য মানে
যেটা নির্দিষ্ট বা ফিক্স করে বোঝাবে। যেমন আমি যদি বলি যে সূর্য, আপনি সূর্য বলতে কিন্তু পৃথিবীতে শুধু একটা জিনিসকে বোঝায়, সেটা হলো সূর্যকে। আবার আপনি সূর্য বলতে যদি কোনো একটা নাম, আপনার আশেপাশে কারো নাম যদি সূর্য হয়, তখন আপনি কিন্তু সূর্য বলতে ওই ব্যক্তিকেই বোঝাবে। তাহলে এটা নির্দিষ্ট করে বোঝাচ্ছে, এই কারণে এটা হলো নামবাচক বিশেষ্য। তাহলে নামবাচক বিশেষ্য বলতে যে বিশেষ্যের মাধ্যমে নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে স্পেসিফিকভাবে বোঝায়, তখন তাকে বলা হয় নামবাচক বিশেষ্য। তাহলে নামবাচক বিশেষ্যের যেমন এখানে আমাদের কতগুলো এক্সাম্পল দেওয়া আছে। যেমন আমরা ব্যক্তি হিসেবে হাসান, ইমরান, আসিফ, স্থান, দেশ বা গ্রাম হিসেবে আমরা দেখি যে ঢাকা, বরিশাল, ফেনী, চট্টগ্রাম, এই সকল বিষয়গুলো। এছাড়া আমাদের গ্রন্থ হিসেবে গীতাঞ্জলি, অগ্নিবীণা, তারপর হচ্ছে আমাদের ঝিঙে ফুল, হাঁস, অর্থাৎ যে বিষয়গুলো আমাদের ফিক্স নির্দিষ্ট, এই বিষয়গুলো সবগুলো হচ্ছে নামবাচক বিশেষ্যের উদাহরণ হবে। তারপরে নদী হিসেবে রয়েছে আমাদের পদ্মা, মেঘনা, পর্বত হিসেবে রয়েছে আমাদের হিমালয়, ককেশাস ইত্যাদি, তারপর একক সৃষ্টি সূর্য, পৃথিবী, এগুলো সবগুলো হচ্ছে নামবাচক বিশেষ্য। তাহলে এখন একটা বিষয় হচ্ছে, সেটা হলো ধরুন আমরা বললাম যে ঢাকা বাংলাদেশের রাজধানী। আমরা এখানে বললাম যে ঢাকা বাংলাদেশের রাজধানী। তাহলে আপনি এখানে বাক্য অনুসারে কিন্তু আপনার নামবাচক বিশেষ্যটা স্পেসিফিক হয়ে যাবে। যেমন আপনি এখানে দেখেন ঢাকা বাংলাদেশের রাজধানী, অর্থাৎ বাংলাদেশের মধ্যে অনেকগুলা জায়গা রয়েছে, অনেকগুলা জেলা রয়েছে। এই অনেকগুলা জেলা থেকে একমাত্র একটা জেলাকে ফিক্স করে দেওয়া হচ্ছে, সেটা হলো ঢাকা। এই কারণে এই ঢাকাটা হলো নামবাচক বিশেষ্য। সেক্ষেত্রে বাংলাদেশটা হয়ে যাবে তখন অন্য একটা বিশেষ্য, যেটা আমরা একটু পরে দেখব। তাহলে যেটা স্পেসিফিকভাবে নির্দিষ্ট করে বোঝাবে, তাহলে আপনার এখানে আমাদের দুইটা বিষয় খেয়াল রাখতে হবে। একটা বিষয় হলো যদি বাক্যের মধ্যে বোঝায়, সেখানে যে জিনিসটা স্পেসিফিকভাবে বোঝাবে সেটাই হবে নামবাচক বিশেষ্য। আর যদি বাক্যের মধ্যে না বোঝায়, সেটা যদি জাস্ট এরকম, যেমন এখানে দেখেন, এখানে বাংলাদেশটা কিন্তু নামবাচক বিশেষ্য হিসেবে বলা হয়েছে। বিষয়গুলো কিন্তু খেয়াল করতে হবে। তাহলে যদি এটা বাক্যের মধ্যে না বোঝায়, এটা যদি আলাদাভাবে শব্দ হিসেবে আসে, তখন সেটা হয়ে যাবে নামবাচক বিশেষ্য। তাহলে এখানে দুইটা বিষয় বললাম, একটা হলো যদি বাক্যের মধ্যে আসে তখন নামবাচক বিশেষ্য হয়ে যাবে, যেটা নির্দিষ্ট করে বোঝাবে। কারণ বাংলাদেশের অনেকগুলো জেলার মধ্যে ঢাকা হলো একটা জেলা, যেটা রাজধানী। এই কারণে এই ঢাকাটা হলো নামবাচক বিশেষ্য, বাংলাদেশটা তখন হয়ে যাবে অন্য একটা বিশেষ্য। কিন্তু আপনি যখন ঢাকা এবং বাংলাদেশ কোনোটাই না লিখে, আপনি যদি জাস্ট শুধু বাংলাদেশটাই লিখেন, এখানে শুধু আপনি যদি বাংলাদেশটাই দেন, এখানে যদি শুধু বাংলাদেশটাই থাকে, তখন সেটা হয়ে যাবে, এই বাংলাদেশটা হবে তখন নামবাচক বিশেষ্যের উদাহরণ। বাংলাদেশটা কি হবে? নামবাচক বিশেষ্যের উদাহরণ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে বিষয়টা। আচ্ছা, এরপর আমরা একটু দেখি 2 নম্বর হচ্ছে জাতিবাচক বিশেষ্য, যেটাকে আমরা বলতেছি ইংরেজিতে কমন নাউন। ইংরেজিতে যেটাকে বলা হয় কি? কমন নাউন। তাহলে জাতিবাচক বিশেষ্য হচ্ছে এই নামবাচক বিশেষ্যের সাধারণ নামটাই সাধারণত জাতিবাচক বিশেষ্য হবে। যেমন আপনি যদি বলি যে হাসান, আরিফ, এগুলো সবগুলো হচ্ছে ব্যক্তি, এগুলো সবগুলো ব্যক্তি, এরা সবগুলো পুরুষ, এরা সবগুলো হচ্ছে যে কি? ছাত্র, এরা সবগুলো শিক্ষার্থী। এই যে দেখেন, প্রত্যেকটার একটা কমন বিষয় মিল থাকার কারণে এই হাসান, ইমরান, আসিফ, এদের যে কমন যে বৈশিষ্ট্য, এই কমন বৈশিষ্ট্য হয়ে যাবে জাতিবাচক বিশেষ্য। যেমন হাসান, ইমরান, আমি, এরা আবার মানুষ, এরা আবার ব্যক্তি হইতে পারে, এরা আবার শিক্ষার্থী হইতে পারে, এরা আবার ছাত্র হইতে পারে, এরা আবার দেশের রাজনীতিবিদ হইতে পারে। তাহলে যে বিষয়টা কমন, যে বিষয়টা বোঝাবে, সেটাই হবে জাতিবাচক বিশেষ্য। যেমন প্রাণীর মধ্যে দেখি যে আমরা ঘোড়া হচ্ছে ঘোড়া, কুকুর, তারপর হচ্ছে বিড়াল, এগুলো সবগুলো হচ্ছে প্রাণী। যেহেতু এটা প্রাণী, এই কারণে এটা হলো জাতিবাচক বিশেষ্য। আচ্ছা, এরপর আমরা একটু দেখি, তাহলে আমাদের 2 নম্বর। 3 নম্বর রয়েছে আমাদের বস্তুবাচক বা দ্রব্যবাচক বিশেষ্য। তাহলে বস্তুবাচক বা দ্রব্যবাচক বিশেষ্য, যেটার ইংরেজি নাম হচ্ছে মেটেরিয়াল নাউন। তাহলে আপনারা বস্তুবাচক বা দ্রব্যবাচক বিশেষ্যের ক্ষেত্রে আপনারা যদি মেটেরিয়াল শব্দটা মনে রাখতে পারেন যে মেটেরিয়াল, তাহলে এই নাউনগুলো আমাদের মনে রাখা ইজি হবে। তাহলে আপনি দেখেন, এখানে বলাই আছে যে মেটেরিয়াল নাউন। মেটেরিয়াল মানে হচ্ছে পদার্থ বা বস্তুকে বোঝায়, যে বস্তু বা কোনো একটা বস্তুর আবয়ব বোঝায়, তখন তাকে মেটেরিয়াল বলা হয়। তাহলে যে বিশেষ্যের মাধ্যমে কোনো বস্তুকে স্পেসিফিকভাবে বোঝাবে, তখন তাকে বলা হয় বস্তুবাচক বিশেষ্য। যেমন পানি, দুধ, তেল, কোক, লোহা, বাতাস, এগুলো সবগুলো হচ্ছে বস্তুকে বোঝাচ্ছে, এই জন্য এটা হলো বস্তুবাচক বিশেষ্য। এরপর আমাদের 4 নম্বরে রয়েছে সমষ্টিবাচক বিশেষ্য, যেটার আরেকটা নাম রয়েছে, সেটা হলো বহুবচন জাতীয় বিশেষ্য। এই নামটা হচ্ছে, আপনারা অনেকে এই নামটার সাথে পরিচয় না, আপনারা এই নামটা একটু মনে রাখবেন। এটা হলো আমাদের বাংলা একাডেমির যে ব্যাকরণ বইগুলো রয়েছে, ওইখানে কিন্তু এই নামটা দেওয়া আছে। আপনারা হয়তো পড়ে গেছেন সমষ্টিবাচক বিশেষ্য, কিন্তু পরীক্ষায় আসলো বহুবচন জাতীয় বিশেষ্য কোনটি। এখন আপনারা তো জানেন না যে বহুবচন জাতীয় বিশেষ্যর এটা অপর নাম হলো সমষ্টিবাচক বিশেষ্য। তো এই কারণে এই নামগুলো একটু মনে রাখতে হবে। তাহলে কালেকটিভ নাউনের অপর নাম হলো, এমনি আমরা নর্মালি জানি যে কালেকটিভ নাউনের অপর নাম হলো সমষ্টিবাচক বিশেষ্য, কিন্তু এটার আরেকটা নাম হলো বহুবচন জাতীয় বিশেষ্য। তাহলে বহুবচন জাতীয় বিশেষ্য মানে
সমষ্টিবাচক বিশেষ্যকে বলা হয়। তাহলে যখন মানুষ, কয়েকজন মানুষ মিলে যখন একটা দল গঠন করবে, একটা বাহিনী গঠন করবে, একটা সংঘ, সভা, সমিতি গঠন করবে, তখন তাকে বলা হচ্ছে বহুবচন জাতীয় বিশেষ্য। তাহলে সমষ্টিবাচক বিশেষ্যের অপর নাম হলো বহুবচনবাচক বিশেষ্য। তাহলে এখানে আমরা একটু এক্সাম্পল দেখি। মানুষ হিসেবে রয়েছে দল, বাহিনী, সভা, সমিতি, পঞ্চায়েত, বহর, জনতা, এগুলো হচ্ছে বহুবচনবাচক বিশেষ্য। প্রাণী হিসেবে রয়েছে ঝাঁক এবং পাল, এগুলো সবগুলো হচ্ছে কালেকটিভ নাউন বা বহুবচন জাতীয় বিশেষ্যের উদাহরণ। এরপর আমাদের 5 নম্বরে রয়েছে গুণবাচক বিশেষ্য, যেটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে যে নাউনগুলো সাধারণত অ্যাডজেক্টিভ থেকে আসে, আমরা এখানে মনে রাখি যে নাউনগুলো সাধারণত কোথা থেকে আসবে, বিশেষণ থেকে, বাংলায় যেটা বিশেষণ থেকে আসবে। আমাদের এই 5 এবং 6 নম্বর নাউন হচ্ছে যে পরীক্ষায় সবচেয়ে বেশি আসে, এনটিআরসির মধ্যে সবচেয়ে বেশি আসে এই দুইটা নাউন। একটা হচ্ছে গুণবাচক বিশেষ্য, আরটা হলো আমাদের যে যে ভাববাচক যে বিশেষ্য সেটা। তাহলে মনে রাখবেন গুণবাচক বিশেষ্যটা আসবে বিশেষণ থেকে। যে বিশেষ্যটা আমাদের, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমাদের পরীক্ষার মধ্যে কিন্তু এই বিষয়টাই সবচেয়ে বেশি আসে। তাহলে গুণবাচক বিশেষ্য হচ্ছে যে বিশেষ্যটা আসবে বিশেষণ থেকে, অর্থাৎ বিশেষণ থেকে বিভিন্ন প্রত্যয়ের মাধ্যমে, কিসের মাধ্যমে, বিভিন্ন প্রত্যয় যুক্ত হয়ে যখন নতুন একটা বিশেষ্য গঠন করা হবে। তাহলে এই বিশেষ্যটা আসবে কোথা থেকে, এই বিশেষ্যটা আসবে বিশেষণ থেকে। আমরা বিশেষণ সম্পর্কে একটু পরে বলবো। তাহলে এই বিশেষণ থেকে বিভিন্ন প্রত্যয় যুক্ত হয়ে যখন বিশেষ নতুন একটা শব্দ গঠিত হবে, তখন তাকে বলা হয় গুণবাচক বিশেষ্য। যেমন আপনি এখানে বললেন যে তরুণ, আপনি এখানে বললেন কি তরুণ, এই যে তরুণ হলো একটা বিশেষণ, তরুণ হলো একটা কি বিশেষণ। তাহলে এই তরুণ থেকে আপনি এখানে অন্তস্থ জ যুক্ত করে, তরুণের সাথে আপনি অন্তস্থ যুক্ত করে এখানে বানাইলেন হচ্ছে তারুণ্য। অন্তস্থ জ যুক্ত করলে কি বানালেন, সেটা হলো তারুণ্য। তাহলে আমি বললাম যে দেখেন তরুণ শব্দটা হলো একটা বিশেষণ, এর সাথে প্রত্যয় জ যুক্ত করে বিশেষ্যটা তৈরি করব, এই বিশেষ্যটার নামই হলো গুণবাচক বিশেষ্য। তাহলে আপনি এখানে দেখেন সততা, সততা থেকে আমি বানালাম সৎ, বীরত্ব থেকে আমি বানালাম বীর, তারপর হচ্ছে এটা উল্টা আসবে, সৎ থেকে আমি বানালাম সততা, বীর থেকে বীরত্ব, তরল থেকে তারল্য, তাহলে তরুণ থেকে তারুণ্য, সুন্দর থেকে সৌন্দর্য, তারপর হচ্ছে দিন থেকে দৈন্য, এগুলো সবগুলো আমাদের গুণবাচক বিশেষ্য। তাহলে আমরা গুণবাচক বিশেষ্যটার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে বিশেষ্যগুলো আসবে কোথা থেকে, বিশেষণ থেকে। এক কথায় যে বিশেষ্যগুলো বিশেষণ থেকে আসবে তাকে বলা হয় গুণবাচক বিশেষ্য। এরপর আমাদের ক্রিয়াবাচক বিশেষ্য, যেটার অপর নাম হলো ভাববাচক বিশেষ্য, এটার অপর নাম হলো ভাববাচক বিশেষ্য। আপনাদের একটা তথ্য দিই, সেটা হলো আপনারা যেখানে যেখানে ভাব দেখবেন, ভাব শব্দটা লেখা থাকবে বাংলা ব্যাকরণের মধ্যে, সেটা মনে করবেন ভাব মানেই সেটার অপর নাম হলো ক্রিয়া। তার মানে এখন থেকে আমরা যেখানে যেখানে ভাব দেখব, ভাব বিশেষ্য, ভাববাচ্য আমরা মনে রাখবো, সেই বিষয়টা হচ্ছে যে যেখানে ভাব বোঝাবে সেটা হয়ে যাবে কি ক্রিয়া। তাহলে ক্রিয়াবাচক বিশেষ্য, যে বিশেষ্যটা আসবে ভাব বা ক্রিয়া থেকে, এই বিশেষ্যটা আসবে কোথা থেকে, ক্রিয়া থেকে, তাকে বলা হয় ভাববাচক বিশেষ্য। তাহলে এখানে আমাদের বিষয়টা হলো এই আমাদের গুণবাচক বিশেষ্যটা আসবে বিশেষণ থেকে, আর ভাববাচক বিশেষ্যটা আসবে ক্রিয়া থেকে। তাহলে আমরা যখন ক্রিয়ার সাথে বিভিন্ন প্রত্যয় যুক্ত করে যখন নতুন একটা বিশেষ্য তৈরি করব, তখন তাকে বলা হয় ভাববাচক বিশেষ্য। যেমন গমন, দর্শন, শোনা, এই সকল শব্দগুলো হচ্ছে ভাববাচক বিশেষ্যের উদাহরণ। যেমন আমরা গমন মানে হচ্ছে যে যাওয়া বোঝায়, তাহলে যাওয়ার থেকে গমন হয়ে যাচ্ছে। আমরা দেখা বা দর্শন মানে হচ্ছে কোনো একটা জিনিস দেখাকে বোঝায়, তাহলে দর্শন, এবং শোনা, শোনা মানে হচ্ছে কোনো একটা জিনিস শোনাকে বোঝাচ্ছে, তাহলে এগুলো সবগুলো হচ্ছে ক্রিয়া। এই ক্রিয়া থেকে গঠিত হয়ে ক্রিয়াবাচক বিশেষ্য গঠিত হচ্ছে বিভিন্ন প্রত্যয়ের মাধ্যমে। তাহলে এটা হচ্ছে যে ভাববাচক বিশেষ্য। তাহলে আমরা বললাম যে আমাদের বিশেষ্য পদ, এই বিশেষ্য পদের আমরা ইংরেজিতে জানি যে বিশেষ্য পদ 5 প্রকার, কিন্তু বাংলায় হচ্ছে 6 প্রকার। একটা হলো 6 প্রকারের মধ্যে একটা অতিরিক্ত, সেটা হলো ক্রিয়াবাচক বিশেষ্য বা যেটা ভাববাচক বিশেষ্য নামে পরিচিত। আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে যে 5 নম্বর এবং 6 নম্বর। আপনারা এই দুটো একটু ভালো করে এনটিআরসি পরীক্ষার জন্য দেখবেন, এবং আপনারা এই যে আমাদের বাম পাশে যে লেখাগুলো দেওয়া আছে, এই লেখাগুলো একটু ভালো করে দেখলে আশা করি পরীক্ষার মধ্যে প্রশ্ন আসলে আপনারা ইজিলি পারবেন। আচ্ছা, এবার আমরা একটু দেখি যে সর্বনাম, আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ টপিক সর্বনাম। আমরা জানি যে সর্বনাম মানে হচ্ছে প্রোনাউন। তাহলে প্রোনাউন মানে যেটা বিশেষ্যের পরিবর্তে যে সকল শব্দ ব্যবহৃত হয় তাকে সাধারণত প্রোনাউন বলে। তাহলে আমি, আমরা, তুমি, তোমরা, সে, তারা, তুই, তোরা, এগুলো সবগুলো হচ্ছে প্রোনাউনের উদাহরণ। তাহলে প্রোনাউনের হচ্ছে বিভিন্ন প্রকার রয়েছে, অনেক বইয়ে 8 প্রকার দেওয়া আছে, অনেক বইয়ে 9 প্রকার দেওয়া আছে। তাহলে আমরা পরীক্ষার মধ্যে প্রোনাউনের আমরা এখানে দেখবো যে প্রোনাউন আমাদের এখানে টোটাল 8 প্রকার প্রোনাউন দেওয়া আছে, আমাদের এখানে 10 প্রকার প্রোনাউন দেওয়া আছে। আমরা এটা পরীক্ষার জন্য ভালো করে দেখব। তাহলে আমরা একটু দেখি যে প্রোনাউন প্রকারভেদটা আমরা একটু দেখি। যে প্রথমে হচ্ছে যে ব্যক্তিবাচক প্রোনাউন।
তাহলে সর্বনাম পদ কাকে বলে? যে বিশেষ্যের পরিবর্তে যে পদটা ব্যবহার হবে সেটা হলো সর্বনাম। এটা আমরা সবাই জানি, কিন্তু আমাদের এখানে কিছু কিছু সর্বনাম আছে যে সর্বনামগুলো আমরা জাজমেন্ট করতে পারি না। আমরা এখন সেই সর্বনামগুলো একটু দেখব। তাহলে সর্বনাম পদ দেখেন, যে বিশেষ্যের পরিবর্তে যে শব্দগুলো ব্যবহৃত হবে, যে শব্দগুলো আমরা বিশেষ্যের পরিবর্তে ব্যবহৃত করব তাকে সর্বনাম বলা হয়। তাহলে সর্বনাম পদ সাধারণত 10 প্রকার। আমাদের বিভিন্ন বইয়ের মধ্যে 8 প্রকার দেওয়া আছে, বিভিন্ন বইয়ের মধ্যে 9 প্রকার দেওয়া আছে। এই কারণে আমরা এখানে প্রকারভেদটা লিখি না এবং পরীক্ষার প্রকারভেদটা আসবে না, কারণ এটা বিভিন্ন বইয়ের মধ্যে বিভিন্ন ধরনের প্রকারভেদ দেওয়া আছে। তাহলে আমরা যে বইয়ের মধ্যে যতগুলো প্রকারভেদ দেওয়া আছে সবগুলোকে কম্বাইন করে আমরা এখানে 10 প্রকারের সর্বনাম পদ নিয়ে এসেছি। তাহলে প্রথমটা হলো ব্যক্তিবাচক সর্বনাম। তাহলে ব্যক্তিবাচক সর্বনাম মানে যেটা নির্দিষ্টভাবে ব্যক্তিবাচক কোনো ব্যক্তিকে নির্দিষ্ট করে বোঝায়, তখন সেই সর্বনামকে ব্যক্তিবাচক সর্বনাম বলে। যেমন আমি, আমাকে, তুমি, তোমরা, তুই, তারা, সে, তারা, এগুলো সবগুলো হচ্ছে ব্যক্তিবাচক সর্বনাম। আমরা আমরা জানি যে আমাদের বাংলা ব্যাকরণের মধ্যে 3 প্রকারের পুরুষ রয়েছে। কয় প্রকারের পুরুষ? পুরুষ হলো 3 প্রকার। আমাদের পুরুষ হলো কয় প্রকার? 3 প্রকার। তাহলে 1 নম্বর হলো উত্তম পুরুষ, 2 নম্বর হলো মধ্যম পুরুষ, আর 3 নম্বর হলো নাম পুরুষ। অর্থাৎ এটা হলো ফার্স্ট পারসন, এটা হলো ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। তাহলে এই 3 প্রকারের পুরুষের এক্সাম্পলে যেগুলো আসবে সকলগুলো যাবে কোথায়? ব্যক্তিবাচক সর্বনামের মধ্যে। এই সকল এক্সাম্পল কোথায় যাবে? ব্যক্তিবাচক সর্বনামের মধ্যে। তাহলে আপনাদের এটার সাথে সাথে কিন্তু পুরুষও পড়া হয়ে গেছে। আমাদের পুরুষ হলো 3 প্রকার। পুরুষ মানে ইংরেজিতে যেটাকে পার্সন বলা হয়। আমরা জানি যে পার্সন হলো 3 প্রকার, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। তাহলে এখানে হলো পুরুষ 3 প্রকার, একটা হলো উত্তম পুরুষ, মধ্যম পুরুষ এবং নাম পুরুষ। তাহলে এই পুরুষের যে প্রকারভেদ, এই প্রকারভেদগুলো যে এক্সাম্পলের মধ্যে যাবে সেটা হলো ব্যক্তিবাচক সর্বনাম। এরপর রয়েছে নির্দেশকবাচক সর্বনাম। তাহলে নির্দেশক মানে হচ্ছে কাউকে ডাকা। নির্দেশক মানে হচ্ছে যে কাউকে কি করা? ডাকা। তাহলে আমি যখন আমার সামনে কোন একটা ব্যক্তিকে ইন্ডিকেট করব বা নির্দেশ দিব, তখন তাকে আমরা বলবো এ, এই, ইহা, এরা, ওরা, ওটা, উনি, উহা, ইহারা, এগুলো, এই সকল শব্দের মাধ্যমে আমরা সাধারণত নির্দেশ করি। তাহলে নির্দেশকবাচক সর্বনাম মানে যে শব্দের মাধ্যমে আমরা ডাকতে পারি, কাছের কাউকে ডাকতে পারি। তাহলে ডাকাটা হলো কাকে? কাছের কোনো ব্যক্তিকে, কাছের ব্যক্তিকে। তাহলে কাছের ব্যক্তিকে ডাকা হলে তখন তাকে বলা হয় নির্দেশকবাচক সর্বনাম। আপনারা কিন্তু একটা বিষয়, সেটা হলো এই লেকচার শিটগুলা আপনারা ক্লাস করার পরে যখন এই লেকচার শিটগুলো পড়বেন, তখন কিন্তু আপনারা এই লেকচার শিটগুলো গুরুত্ব বুঝতে পারবেন। আপনারা যদি ক্লাস করার আগে লেকচার শিটগুলো পড়েন, আপনারা অনেক কিছু কিন্তু বুঝবেন না। কারণ আমাদের এই লেকচার শিটগুলো হচ্ছে ওইভাবে মডিফাই করে তৈরি করা হয়েছে যাতে আপনারা ক্লাস করে লেকচার শিটগুলো বুঝতে পারেন। আপনারা যখন ক্লাস করবেন, এই ক্লাসের পরে যখন আপনারা লেকচার শিটগুলো পড়বেন, আপনারা তখন ইজিলি এই লেকচার শিটগুলো আয়ত্ত করতে পারবেন। কিন্তু এর আগে যদি যেমন এই যে বিষয়গুলো, এই টপিকসগুলো কিন্তু লেকচার শিটের মধ্যে লেখা নাই, এটা আপনারা হয়তো অনেকে বুঝতে পারবেন না। এই কারণে আপনারা ক্লাসগুলো ভালো করে করবেন। এরপরে রয়েছে অনির্দিষ্টবাচক সর্বনাম। তাহলে এটা হলো নির্দেশকবাচক, যেটাকে আমরা নির্দিষ্ট করে ডাকি। আর এটা হলো অনির্দিষ্টবাচক সর্বনাম। ধরেন আপনাদের ক্লাসের মধ্যে কোনো একটা জিনিস চুরি হয়েছে, বা কেউ কোনো একটা খারাপ কাজ করছে, বা কোনো একটা জিনিস চুরি করে নিয়ে গেছে। এখন শিক্ষক যখন জিজ্ঞেস করবে এই কাজটা কে করছে, তখন আপনারা বললেন যে আমরা কেউ জানি না। তাহলে কেউ মানে হচ্ছে এখানে নির্দিষ্টভাবে একজন কিন্তু করেছে, কিন্তু কে করেছে সেটা আমরা কেউ জানি না। বিষয়টা নির্দিষ্ট, কিন্তু বিষয়টার একদম ফিক্স করে বলা যাচ্ছে না বলে এটাকে বলা হচ্ছে অনির্দিষ্টবাচক সর্বনাম। তাহলে যে শব্দের মাধ্যমে আমরা অনির্দিষ্টবাচক, যে শব্দের মাধ্যমে আমরা এই শব্দগুলো বলি, সেই সকল শব্দগুলোই সাধারণত অনির্দিষ্টবাচক সর্বনাম। যেমন আমরা কেউ জানি না, আমরা কিছুই জানি না, আমরা কোনো কিছুই জানি না, কেউ কেউ হয়তো জানতে পারে, এটা ফিক্স করে কিছু কিছু হয়তো জানতে পারে। এই সকল শব্দগুলো হচ্ছে অনির্দিষ্টবাচক সর্বনামের উদাহরণ। আবার বলছি, সেটা হলো যে জিনিসটা আমাদের ফিক্স না, কিন্তু এখানে জিনিসটা করা হয়েছে। কেউ একজন তো জিনিসটা, কাজটা করছে, কেউ একজন হয়তো মোবাইলটা চুরি করছে, কিন্তু কে করছে সেটা আমরা কেউ জানি না। তাহলে কেউ, কিছু, যে সকল শব্দের মাধ্যমে এই উক্তিগুলো করা হবে, এই উত্তরটা দেওয়া হবে, সেই সকল শব্দগুলোই সাধারণত অনির্দিষ্টবাচক সর্বনাম। এরপর রয়েছে আমাদের প্রশ্নবাচক সর্বনাম। এটার মধ্যে উত্তর দেওয়া আছে। প্রশ্নবাচক মানে যে সকল শব্দের মাধ্যমে আমরা প্রশ্ন করব, সেটা হলো প্রশ্নবাচক সর্বনামের উদাহরণ। যেমন আপনাকে যদি প্রশ্ন করা হয় যে কে কে বই নিয়ে এসেছো, কে কে পড়া শিখেছো, কে কে বাড়ির কাজ করেছো, তাহলে যে সকল শব্দের মাধ্যমে আমরা এই উক্তিটা করব, প্রশ্নটা করব, তাকে বলা হচ্ছে প্রশ্নবাচক সর্বনাম। এরপর রয়েছে আমাদের সংযোগবাচক সর্বনাম। আমাদের সংযোগবাচক সর্বনাম মানে হচ্ছে একটা বাক্যের সাথে আমরা আরেকটা বাক্যের মধ্যে যে ধরনের সংযোগ স্থাপন করব, বা আমরা একটা বাক্যের মধ্যে আরেকটা বাক্যের মধ্যে মাঝখানে যে আমরা যে সংযোগ স্থাপন করব, তাকে বলা হয় সংযোগবাচক সর্বনাম। যেমন আমরা যদি বলি যে যেগুলো
যারা, যাহারা, এই শব্দগুলোর মাধ্যমে আমরা সাধারণত একটা বাক্যের সাথে আরেকটা বাক্যের কি স্থাপন করছি, সংযোগ স্থাপন করছি। তাহলে এটা হলো সংযোগবাচক সর্বনাম। যে, যেটি, যাতা, যে, সে, যিনি, এগুলো সবগুলো হচ্ছে আমাদের সংযোগবাচক সর্বনামের উদাহরণ। আচ্ছা, এরপরে রয়েছে আমাদের দেখেন আত্মবাচক সর্বনাম। আত্ম শব্দের অর্থ হলো ব্যক্তি, ওন সেলফ, যেটাকে আমরা বলি ওন বা সেলফ। তাহলে ওন বা সেলফের অর্থ যেগুলো আসবে সেই সকল শব্দগুলো হবে আত্মবাচক সর্বনাম। যেমন আমরা দেখি যে স্বয়ং, স্বয়ং মানে হচ্ছে ওন শব্দের অর্থ হলো স্বয়ং। তাহলে নিজ মানে হচ্ছে ওন বা সেলফ। আপনি শব্দের অর্থ হচ্ছে যে ওন, খুদ, আপনারা, এগুলো সবগুলো হচ্ছে আত্মবাচক সর্বনামের উদাহরণ। তাহলে যে সকল শব্দের মাধ্যমে ওন বা সেলফ যেটাকে বোঝায় সেটা হবে আত্মবাচক সর্বনামের উদাহরণ। এছাড়া হচ্ছে আমাদের সমষ্টি বা সাকল্যবাচক সর্বনাম। তাহলে এখানে প্রশ্নের উত্তর দেওয়া আছে যে সমষ্টিবাচক, যে শব্দের মাধ্যমে সমষ্টি বা সাকল্য বোঝাবে তখন তাকে বলা হয় সমষ্টিবাচক সর্বনাম। যেমন সব, সকল, উভয়, তামোদয়, আপনারা এই দুইটা শব্দ মনে রাখবেন। একটা হলো উভয়, আর এখানে হচ্ছে আপনারা খুদ শব্দটা মনে রাখবেন। তাহলে সমুদয় এবং তাবৎ এই দুটো শব্দ কিন্তু মনে রাখতে হবে। এই দুটো শব্দ হচ্ছে সমষ্টিবাচক সর্বনামের উদাহরণ। বাকিগুলো কিন্তু আপনারা ইজিলি বুঝতে পারবেন যে এই সকল শব্দের মাধ্যমে সমষ্টিবাচক শব্দ বোঝাচ্ছে, কিন্তু এই দুটো শব্দের মাধ্যমে বোঝাবে না, কারণ এই দুটো শব্দ কিন্তু ব্যতিক্রম বোঝাচ্ছে। এই কারণে এই দুটো শব্দই হলো সমষ্টিবাচক সর্বনামের উদাহরণ। এই দুটো শব্দ আমাদের পরীক্ষার জন্য মনে রাখতে হবে। এটা হচ্ছে ব্যতিহার। তাহলে ওন বা সেলফ যখন দুইবার বলা হবে, কয়বার বলা হবে? দুইবার বলা হবে, তখন তাকে বলা হয় ব্যতিহার। যেমন আপনি মানে ওন, এটাকে যখন আপনি দুইবার বলবেন, আপনি, তাহলে নিজ, নিজ মানে হচ্ছে আপনি, সেলফ, তাহলে এটাকে যখন আপনি দুইবার ব্যবহার করবেন, আপনি যখন এটা ডাবল ক্লিক করবেন তখন সেটা হয়ে যাবে ব্যতিহার সর্বনাম। নিজে নিজে, আপনি, ঠিক আছে। তারপর হচ্ছে স্বয়ং, স্বয়ং, এই সকল শব্দগুলো হচ্ছে ব্যতিহার সর্বনামের উদাহরণ। এরপর রয়েছে আমাদের 9 নম্বরে হচ্ছে অন্য দ্বিবাচক। অন্য মানে শব্দের অর্থ হলো অপর বা পর। অন্য শব্দের অর্থ হলো অন্য, অপর বা পর। অন্য কেউ, থার্ড পারসন, অন্য কেউ যখন বোঝাবে তখন সেটা হয়ে যাবে অন্য দ্বিবাচক সর্বনাম। যেমন অন্য, অপর, পর, অন্যরা, অপররা, অপররা, এই সকল শব্দগুলো হচ্ছে অন্য দ্বিবাচক সর্বনামের উদাহরণ। এবং আমাদের সর্বশেষ হচ্ছে সাপেক্ষ সর্বনাম। এবং সাপেক্ষ, আর এদিকে হচ্ছে আমাদের সংযোগ, এই দুটার মধ্যে কিন্তু বেসিক কিছু পার্থক্য রয়েছে। তাহলে সাপেক্ষ সর্বনাম মানে হচ্ছে যখন আপনারা দুইটা বাক্যের শুরুতে, ভালো করে খেয়াল করেন, আপনারা যদি দুইটা বাক্যের শুরুতে সর্বনাম পদ ব্যবহার করেন তখন তাকে বলা হয় সাপেক্ষ সর্বনাম। এবং এখানে হচ্ছে একটা বাক্যের উপর একটা বাক্য নির্ভরশীল। যেমন আমি যদি বলি যে সে, যেমন আমি বললাম যে যেমন কর্ম করবে তেমন ফল পাবে। তাহলে আপনারা এই যে এই ফল পাওয়াটা নির্ভর করতেছে কার উপরে? যেমন কর্মের উপরে। এবং এই দুইটা বাক্যের শুরুতে কিন্তু আমরা যেমন এবং তেমন শব্দ দুইটা সর্বনাম পদ ব্যবহার করছি। তাহলে যেমন কর্ম করবে তেমন ফল পাবে। একটা বাক্যের উপর একটা বাক্য যদি নির্ভর করে তখন তাকে বলা হয় সাপেক্ষ সর্বনাম। এটা কিন্তু আমাদের পরবর্তী যে ক্লাস বাক্য, সে বাক্যের মধ্যে কিন্তু সাপেক্ষ সর্বনামের ব্যবহার অনেক বেশি আছে। আপনারা এই সাপেক্ষ সর্বনামটা কিন্তু একটু ভালো করে বুঝে নেন। কিন্তু আপনার সংযোগবাচক সর্বনাম শব্দ হচ্ছে যেটা একটা বাক্যের উপর একটা বাক্য নির্ভর করবে না। একটা বাক্যের উপর একটা বাক্য নির্ভর না করে দুইটা বাক্য স্বাধীন থাকে, মাঝখানে সে একটা শব্দের মাধ্যমে দুইটা বাক্যের মধ্যে সে সংযোগ স্থাপন করে। এই কারণে এই সর্বনামগুলো হচ্ছে সংযোগ জ্ঞাপক সর্বনাম। আর সাপেক্ষ সর্বনাম হচ্ছে যে যেখানে আমাদের দুইটা বাক্য একটা বাক্যের উপর একটা বাক্য নির্ভর করবে। যেমন যতক্ষণ তুমি অপেক্ষা করেছো ততক্ষণে তুমি পৌঁছে যাইতে পারতা। তাহলে একটা বাক্যের উপর একটা বাক্য যদি নির্ভর করে এবং এই দুটো বাক্যের শুরুতে যদি সর্বনাম পদ ব্যবহার করা হয় তখন তাকে বলা হয় সাপেক্ষ সর্বনাম। তাহলে সাপেক্ষ সর্বনাম হচ্ছে আমাদের খুব গুরুত্বপূর্ণ, যেটা আমাদের পরবর্তীতে যে আমাদের বাক্যের যে প্রকারভেদ সে বাক্য প্রকরণের মধ্যে আমাদের লাগবে। তাহলে এই 10 প্রকার ছিল আমাদের সর্বনাম পদের উদাহরণ। এরপর এখানে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে জানাতে পারে। আচ্ছা, এরপর আমরা একটু দেখি যে বিশেষণ পদ। তাহলে বিশেষণ পদ যে পদের মাধ্যমে আমাদের বিশেষ্য বা সর্বনামের দোষ, গুণ, অবস্থা, পরিমাপ বোঝালে দোষ, এখানে 4টা বিষয়। একটা হলো দোষ, একটা হয় সে দোষ বোঝাবে, গুণ, অবস্থা বোঝাবে, একটা হলো পরিমাপ বোঝাবে। তাহলে এই 4টা বিষয় যদি বোঝায় তখন তাকে বলা হয় কি? বিশেষণ পদ। তাহলে আমাদের বিশেষণ পদটা হচ্ছে আমাদের
দুষ গুণ অবস্থা বোঝাবে, সেটা কার? সেটা হলো বিশেষ্য বা সর্বনামের। সেটা হলো বিশেষ্য বা সর্বনামের যদি আমরা দোষ গুণ অবস্থা বুঝাই তখন তাকে বলা হয় কি? বিশেষণ পদ। তাহলে আপনি দেখেন এখানে যে বিশেষণ পদকে আমরা বিভিন্ন উপায়ে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভক্ত করতে পারি। তো বিশেষণ পদকে আপনি যেমন কেমন, কত, কিভাবে, কয়টা, এই চারটা শব্দের মাধ্যমে যদি আপনি প্রশ্ন করেন, ওদিকে ছিল কে, কি, কারা, এবং এদিকে আমরা প্রশ্ন করব কেমন, কত, কিভাবে এবং কয়টা, এই চারটা শব্দের মাধ্যমে যদি আমরা প্রশ্ন করি, যে কোনো শব্দকে যদি আমরা প্রশ্ন করি, সেটার উত্তর আমরা যেটা পাবো সেটাই হয়ে যাবে বিশেষণ। সেটা কি হবে? বিশেষণ পদ হবে। তাহলে এটা হচ্ছে আমাদের মনে রাখার জন্য, যাদের মনে থাকে না এদের জন্য টেকনিক, এটা হলো মনে রাখার টেকনিক। আর যারা একদমই ভালো করে বুঝেন না, যারা একদমই নর্মাল বুঝেন, তাদের জন্য হচ্ছে এই বিষয়টা। আপনারা দুইটা অ্যাঙ্গেল থেকে বিশেষণ পদটা মনে রাখতে পারেন। তাহলে বিশেষণ পদের আমাদের বিভিন্ন প্রকারভেদ রয়েছে। আমরা জানি যে বাংলা ব্যাকরণে বিশেষণ পদ সাধারণত দুই প্রকার, একটা হলো নাম বিশেষণ, একটা হলো ভাব বিশেষণ। এই যে ভাব, আমি বললাম যে ভাব শব্দটা প্রায় সময় আসবে, তাহলে ভাব বিশেষণ মানে হচ্ছে ক্রিয়া বিশেষণ। তাহলে নাম বিশেষণ মানে যে নামবাচক যে শব্দগুলো রয়েছে, এই নামবাচক শব্দগুলো যখন একটা শব্দের শুরুতে বসে বিশেষণ বোঝাবে তখন তাকে বিশেষণ পদ বলা হয়। আচ্ছা, এখানে একটা বিষয় আছে, সেটা হলো যদি কোনো একটা শব্দের সংজ্ঞা বা নির্দেশক বোঝায় তখন তাকে বিশেষণ পদও বলা হয়। তাহলে বিশেষণ পদ চেনার আমাদের দুইটা উপায়, একটা হলো কেমন, কত, কিভাবে, কয়টা, এটার মাধ্যমে যদি আমরা প্রশ্ন করি যে উত্তরটা পাবো সেটা হবে বিশেষণ। আবার সকল সংজ্ঞাবাচক শব্দ এবং সকল নির্দেশক হচ্ছে বিশেষণের উদাহরণ। এখানে একটা বিষয় হচ্ছে, সেটা হলো বিশেষণ পদ আমরা জানি দুই প্রকার, একটা হলো নাম বিশেষণ, একটা হলো ভাব বিশেষণ। যারা এভাবে মনে রাখতে পারেন না তারা মনে রাখবেন আরেকটা ট্রিক্স আছে, সেটা হলো এই বিশেষ্য বা সর্বনাম সম্পর্কে অতিরিক্ত তথ্য দিলে তাকে বিশেষণ পদ বলা হয়। আবার বলছি, যে সকল শব্দ আপনারা আমাদের বিশেষণ পদ মনে রাখার জন্য আমরা আপনাদেরকে তিনটা ট্রিক্স শিখিয়ে দিয়েছি। একটা হলো বিশেষ্য বা সর্বনামের দোষ গুণ অবস্থা পরিমাপ বুঝালে তাকে বিশেষণ পদ বলা হয়। অথবা কোনো একটা শব্দকে যদি আপনি কেমন, কত, কিভাবে, কয়টা, এটার মাধ্যমে যদি আপনারা প্রশ্ন করেন তখন আপনারা বিশেষণ পদ পাবেন। অথবা বিশেষ্য এবং সর্বনাম পদ সম্পর্কে যে শব্দটা অতিরিক্ত তথ্য দিবে তাকে বলা হয় বিশেষণ পদ। আমি লিখলাম যে দক্ষ সৈনিক উপস্থিত হয়েছেন। আপনারা দেখেন এখানে বিশেষণ পদটা আপনারা তিনটা অ্যাঙ্গেলে কিন্তু বিশেষণ পদটা বের করতে পারবেন। প্রথমে আপনারা বিশেষ্য পদ হিসেবে আমরা বাদ দিই যে আমরা জানি যে এখানে বিশেষ্য পদ হচ্ছে যে সৈনিকটা হচ্ছে আমাদের বিশেষ্য পদ, বিধি আমরা বিশেষ্য পদ বুঝাবো। তাহলে এই সৈনিক সম্পর্কে সৈনিকের দোষ গুণ অবস্থা পরিমাপ, তাহলে গুণ বোঝাচ্ছে কোন শব্দটার মাধ্যমে? আমরা পাচ্ছি দক্ষ শব্দটার মাধ্যমে। অথবা সৈনিককে আমরা প্রশ্ন করি যে সৈনিকটা কেমন সৈনিক উপস্থিত হয়েছেন, তাহলে কেমন শব্দটার মাধ্যমে পাচ্ছি আমরা দক্ষ। অথবা আমি বললাম যে বিশেষ্য এবং সর্বনাম সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে, অর্থাৎ আমরা যদি এই শব্দটাকে বাদ দিই, সৈনিক উপস্থিত হয়েছে বাক্যটা শুদ্ধ, তাহলে এই সৈনিক উপস্থিত হয়েছে এই বাক্যটার মধ্যে যে শব্দটা অতিরিক্ত তথ্য দিচ্ছে দক্ষ শব্দটা, এই দক্ষ শব্দটা হলো আমাদের বিশেষণের উদাহরণ। তাহলে আপনারা বিশেষণটা আপনারা তিন অ্যাঙ্গেলে বিশেষণটা আপনারা রূপান্তর করতে বা বের করতে পারবেন। একটা হলো এটা এক নাম্বার, এটা হলো এক দাদা, এটা হলো দুই। তাহলে এই তিন পদ্ধতির মাধ্যমে আপনারা বিশেষণ পদটা বের করতে পারবেন। এবং আমাদের এনটিএসসি পরীক্ষার মধ্যে বিশেষণ পদটা অনেকবার আসছে। আপনারা বিগত সালের প্রশ্ন যারা দেখছেন দেখবেন এনটিএসসি আমাদের দেওয়া থাকে যে আমাদের এখানে সংজ্ঞাবাচক হিসেবে বিশেষণ পদটা দেওয়া থাকে। তাহলে সংজ্ঞাবাচক যদি বিশেষণ পদ দেওয়া থাকে আপনারা তখন দেখবেন যে কেমন, কত, এই প্রশ্নটার মাধ্যমে আপনারা উত্তর করবেন। আর যদি বাক্যের মধ্যে বিশেষণ পদ বের করতে বলে তখন আপনারা তিন অ্যাঙ্গেলের মধ্যে কিন্তু বিশেষণ পদটা বের করতে পারবেন। এখানে আপনি দেখেন যে এখানে যে শব্দগুলো দেওয়া আছে এই শব্দগুলো সবগুলো বিশেষণ পদ হিসেবে আমরা ইজিলি বের করতে পারতেছি। দক্ষ, ঠান্ডা, সবুজ, ফুটন্ত, শত শত, হাজার হাজার, এগুলো হচ্ছে সংখ্যা বোঝাচ্ছে। এই যে সংখ্যা, দুটা হলো সংখ্যা বোঝাচ্ছে। সংখ্যা বোঝালে এক কথায় সেটা হলো বিশেষণ পদ। স্থানবাচক, তারপর সর্বনাম পদ, প্রশ্নবাচক, এই যেগুলো সবগুলো হচ্ছে বিশেষণ। এই যেগুলো ক্রিয়া বিশেষণের মধ্যে রয়েছে, ভাব বিশেষণের মধ্যে অতি সামান্য, খুব তাড়াতাড়ি, জোরে, সুন্দর, এগুলো সবগুলো হচ্ছে আমাদের ভাববাচক বিশেষণের উদাহরণ। তাহলে আশা করি আপনারা এই তিন অ্যাঙ্গেলের মাধ্যমে আপনারা বিশেষণ পদটা বের করতে পারবেন। আচ্ছা, এরপর রয়েছে আমাদের ক্রিয়া। আমরা জানি ক্রিয়া মানে কোনো কিছু নাম বোঝালে সাধারণত ক্রিয়া বলা হয়। কোনো কিছু যদি কাজ বোঝায় তখন তাকে কি বলা হয়? ক্রিয়া বলা হয়। তাহলে ক্রিয়ার কিন্তু তিনটা নাম রয়েছে। ক্রিয়ার অপর নাম হলো ভাব, আবার ক্রিয়ার একটা নাম হলো ধাতু। তাহলে এই তিনটা শব্দের মাধ্যমে যেখানে বোঝায়, তিনটা শব্দ যেখানে আসবে সেখানে মনে রাখবেন এটা ক্রিয়াকে বোঝাচ্ছে। তাহলে ক্রিয়া মানে হচ্ছে কোন একটা শব্দের মাধ্যমে যখন সেটা কাজ করা বা হওয়া বোঝায় তখন তাকে বলা হয় ক্রিয়া বলা হয়। যেমন করা, পড়া, খরা, দেখি, পড়ছি, এগুলো সবগুলো হচ্ছে আমাদের ক্রিয়ার উদাহরণ। আচ্ছা, এরপর আমরা একটু দেখি যে ক্রিয়া বিশেষণ আমাদের পরবর্তীতে ক্রিয়া বিশেষণ। তাহলে ক্রিয়া প্রকরণ বা ক্রিয়া বিশেষণ যেটাকে আমরা বলা হয়
আচ্ছা, ক্রিয়া প্রকরণ, এখানে ক্রিয়ার বিভিন্ন প্রকারভেদ দেওয়া আছে। যেমন আমরা ক্রিয়াকে বিভিন্ন উপায়ে ভাগ করতে পারি। যেমন অনুক্ত ক্রিয়া, এক নম্বর হচ্ছে অনুক্ত ক্রিয়া। তাহলে অনুক্ত ক্রিয়া মানে হচ্ছে যে ক্রিয়া উজ্জ থাকে, যে ক্রিয়া কি থাকে, উজ্জ থাকে, উজ্জ বা গোপন থাকে। যেমন আমি বললাম যে আমি একজন ছাত্র, আমি এখানে বললাম এক্সাম্পল হিসেবে দেখি আমরা ছাত্র। আপনারা কিন্তু এই নামগুলো একটু মনে রাখবেন, আমাদের পরীক্ষা কিন্তু এই নামগুলো থেকে আসে। তাহলে এখানে দেখেন আমি একজন ছাত্র, এখানে কিন্তু কোথাও ক্রিয়াটা উল্লেখ নেই। তাহলে এখানে কিন্তু ক্রিয়াটা হয় শব্দটা এখানে কি আছে, উজ্জ বা গোপন রয়েছে, এই জন্য এই ক্রিয়াটার নাম হলো উজ্জ ক্রিয়া। অর্থাৎ যে বাক্যের মধ্যে, আপনারা মনে রাখবেন আমাদের বাংলা ব্যাকরণ এবং ইংরেজি ব্যাকরণের ক্ষেত্রে মনে রাখবেন সকল সেন্টেন্সের মধ্যে অবশ্যই ক্রিয়া আসতে হবে। যদি ক্রিয়া না আসে সে বাক্যটা কিন্তু পরিপূর্ণ হবে না। আপনি সেখানে বিশেষ্য, সেখানে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এগুলো না আনতে পারেন, এগুলো কোনো সমস্যা নাই, কিন্তু আপনাকে অবশ্যই ক্রিয়া আনতে হবে। ক্রিয়া ছাড়া কিন্তু কোনো ধরনের বাক্য গঠিত হবে না। তাহলে ক্রিয়াটা হয় গোপন থাকবে, ক্রিয়াটা হয় প্রকাশ্যে থাকবে। ক্রিয়া যখন গোপন থাকে তখন তাকে বলা হয় অনুক্ত ক্রিয়া। এছাড়াও রয়েছে আমাদের ভাব প্রকাশক হিসেবে ক্রিয়া। তাহলে ভাব প্রকাশক হিসেবে ক্রিয়া হলো দুই প্রকার, একটা হলো সমাপিকা ক্রিয়া, একটা হলো অসমাপিকা ক্রিয়া। আমি বললাম যে সকালে সূর্য ওঠে, আবার আমি বললাম যে সকালে সূর্য উঠলে আমি হাঁটতে যাব, হাঁটতে যাব। তাহলে দুইটা বাক্য দেখেন, একটা বাক্যের মধ্যে বলা হচ্ছে যে সকালে সূর্য উঠে, ওটা কিন্তু এখানে সমাপ্ত। তাহলে যে বাক্যটার মাধ্যমে ভাবটা পরিপূর্ণভাবে প্রকাশ করে তখন তাকে বলা হয় সমাপিকা বা সমাপ্ত ক্রিয়া। তাহলে এখানে ক্রিয়াটা হচ্ছে সমাপ্ত ঘোষণা করা হয়েছে, এই কারণে এটা হলো সমাপিকা ক্রিয়া। আর অসমাপিকা ক্রিয়া মানে যে ভাবটা সম্পূর্ণভাবে প্রকাশ করা যাবে না। তাহলে আপনি এটা বাদ দিয়ে এখানে দেখেন সকালে সূর্য উঠলে, এই বাক্যটা কিন্তু ভাবটা পরিপূর্ণভাবে প্রকাশ করা যাচ্ছে না। সকালে সূর্য উঠলে, যখন আমরা বলি যে সকালে সূর্য উঠলে আমি হাঁটতে যাব, তাহলে আরেকটা বাক্যের মাধ্যমে আমাদের এই ভাবটা প্রকাশ করা যাচ্ছে। তাহলে যতটুকু পর্যন্ত আমাদের ভাবটা প্রকাশ করা যাবে না ততটুকু পর্যন্ত বাক্যটাকে বা ক্রিয়াকে বলা হয় অসমাপিকা ক্রিয়া। তাহলে আবার বলছি, যে ক্রিয়ার ভাবটা সম্পূর্ণভাবে প্রকাশ করা যাবে তাকে বলা হয় সমাপিকা ক্রিয়া, আর যে ক্রিয়ার ভাবটা সম্পূর্ণভাবে প্রকাশ করা যায় না তাকে বলা হয় অসমাপিকা ক্রিয়া। আশা করি বুঝতে পেরেছেন। এছাড়া হলো কর্ম প্রকাশের দিক থেকে ক্রিয়া। তাহলে আমরা একটু এদিকে লিখি, সেটা হলো কর্ম প্রকাশের দিক থেকে ক্রিয়া। এটা আমরা 3 নম্বর দিয়ে লিখি, কর্ম প্রকাশের দিক থেকে ক্রিয়া। তাহলে কর্ম প্রকাশের দিক থেকে ক্রিয়া বিভিন্ন প্রকার রয়েছে। যেমন আমরা একটু দেখি, প্রথম হচ্ছে যে সকর্মক ক্রিয়া। সকর্মক মানে হচ্ছে কর্ম আছে যার, স মানে হচ্ছে সাথে, স শব্দের অর্থ হলো সাথে, কর্ম মানে কর্ম আছে। তাহলে যে ক্রিয়ার সাথে কর্ম আছে তাকে বলা হয় সকর্মক ক্রিয়া। এখন বিষয়টা হলো কর্মটা কি। আচ্ছা, কর্মটা বোঝার আগে আমরা একটা বাক্য লিখি, সেটা হলো ধরুন আমি লিখলাম আমি, আমাদের বাপ দাদার 14 গোষ্ঠীর পরিচিত একটা বাক্য, সেটা হলো আমি ভাত খাই। তাহলে এই বাক্যটার মধ্যে আপনি দেখেন, এই যে আমি, এটাকে বলা হয় সাবজেক্ট, সাবজেক্টের বাংলা হলো কর্তা, সাবজেক্টের বাংলা হলো কি, কর্তা। এরপরে ভাত, যেটা এই ভাত, ভাত বাংলা হলো কর্ম, যেটাকে আমরা বলা হচ্ছে অবজেক্ট। আর খাই হলো ভার্ব, ভার্বের বাংলা হলো ক্রিয়া। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের একটা বাক্যের স্ট্রাকচার গঠিত হয়েছে, সেটা হলো কর্তা যোগ কর্ম যোগ ক্রিয়া। তাহলে এই তিনটা দিয়ে আমাদের বাক্য, এটা হচ্ছে আমাদের একটা বাক্যের স্ট্রাকচার, যেটা আমরা পরবর্তীতে বাক্য প্রকরণের মধ্যে এই বিষয়টা আরো একটু ডিটেইলস আলোচনা করব। তাহলে কর্তা কর্ম ক্রিয়া। কিন্তু আমাদের ইংরেজিতে বাক্যের স্ট্রাকচার গঠিত হয় সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, আর বাংলাতে সেটা ট্রান্সফার হয়ে যায় কর্তা কর্ম ক্রিয়া। তাহলে আপনারা বুঝতে পারছেন যে কর্ম মানে হচ্ছে অবজেক্ট, কর্তা মানে হচ্ছে সাবজেক্ট, আর ক্রিয়া মানে হচ্ছে ভার্ব, এটা আমরা বুঝতে পারছি। তাহলে কর্তা মানে হচ্ছে আমাদের সাবজেক্ট, আর কর্ম মানে হচ্ছে আমাদের অবজেক্ট। তাহলে সকর্মক মানে হচ্ছে যে ক্রিয়ার সাথে অবজেক্ট যুক্ত থাকে, যে ক্রিয়ার সাথে কর্ম যুক্ত থাকে তাকে বলা হয় সকর্মক ক্রিয়া। এখন আমাদের প্রশ্ন হলো আমরা কর্মটা বুঝবো কিভাবে। আপনি দেখেন আমি যখন বিশেষ্য পদ পড়াইছিলাম, বিশেষ্য পদের ক্ষেত্রে বা কর্তা বা সাবজেক্ট নির্ণয়ের ক্ষেত্রে আমাদের একটা সূত্র আছে। সেই সূত্রটা হলো যখন আমরা কোনো একটা বাক্যের মধ্যে ক্রিয়াকে যখন আমরা কে বা কারা দিয়ে প্রশ্ন করি তখন আমরা সেখানে পাবো কর্তা, আর আমরা যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করি আমরা সেখানে পাবো কর্ম। তাহলে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে আমরা পাবো কর্তা, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা পাবো কর্ম, আর ক্রিয়া তো আছে। তাহলে কর্ম পাবো আমরা কিভাবে, কি বা কাকে দিয়ে যদি আমরা প্রশ্ন করি তখন আমরা কি পাবো, কর্ম পাবো। তাহলে সকর্মক ক্রিয়া মানে যে ক্রিয়ার সাথে কি যুক্ত রয়েছে, কর্ম যুক্ত রয়েছে।
তাকে বলা হয় সকর্মক ক্রিয়া। তাহলে আমি ভাত খাই, এটার মধ্যে কর্ম যেহেতু রয়েছে, এই কারণে এটা হলো একটা সকর্মক ক্রিয়ার উদাহরণ। তাহলে কর্ম প্রকাশ হিসেবে ক্রিয়া হচ্ছে বিভিন্ন প্রকারভেদ রয়েছে। তাহলে এই কর্মটা কি? কর্মটার বাংলা হলো কর্মটার ইংরেজি হলো অবজেক্ট। অবজেক্ট কীভাবে পাবো? কি বা কাকে দিয়ে প্রশ্ন করে আমরা অবজেক্ট পাবো, এটা হলো আমাদের সিম্পল বিষয়। তাহলে আমাদের এই যেখানে ক্রিয়ার প্রকরণ যেটা রয়েছে, এই ক্রিয়ার প্রকরণগুলো আমাদের মনে রাখতে হবে। একটা হলো অনুক্ত ক্রিয়া, অর্থাৎ আমাদের ক্রিয়াগুলো সাধারণত উক্ত থাকে, কিন্তু অনেক সময় আমাদের ক্রিয়াগুলো অনুক্ত থাকে। একটা হলো ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়া। ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়া হলো দুই প্রকার, একটা হলো সমাপিকা ক্রিয়া, একটা হলো অসমাপিকা ক্রিয়া। আর কর্ম প্রকাশের দিক থেকে ক্রিয়া হলো বিভিন্ন প্রকার, এখানে আমাদের সাধারণত 4 প্রকার দেওয়া আছে। একটা হলো সকর্মক ক্রিয়া, অকর্মক ক্রিয়া, দ্বিকর্মক ক্রিয়া এবং প্রযোজক ক্রিয়া। এছাড়াও গঠনগত দিক থেকে ক্রিয়ার বিভিন্ন প্রকারভেদ রয়েছে। একটা হলো একক ক্রিয়া, দ্বিত্ব ক্রিয়া, মিশ্র ক্রিয়া এবং অস্তিত্ববাচক ক্রিয়া, নেতিবাচক ক্রিয়া। এগুলো আমরা পরে দেখবো। তাহলে আমরা একটু কর্মপ্রকাশের দিক থেকে ক্রিয়া দেখি। তাহলে কর্ম মানে কি? কর্ম মানে হচ্ছে অবজেক্ট। কর্মপ্রকাশের দিক থেকে ক্রিয়া হলো 4 প্রকার। একটা হলো সকর্মক ক্রিয়া। সকর্মক ক্রিয়া মানে যে ক্রিয়ার কর্ম রয়েছে। আর মানে হচ্ছে নাই। অকর্মক ক্রিয়া মানে হচ্ছে যে ক্রিয়ার সাথে কোনো কি নেই, কর্ম নেই। অকর্মক ক্রিয়া যেমন আমি যাই, আমি যাই। তাহলে এখানে দেখেন আমি যাই, এখানের মধ্যে সাবজেক্ট আছে, ভার্ব আছে, কিন্তু এখানে কোনো অবজেক্ট নেই, এখানে কোনো কর্ম নেই, এখানে এটা হলো অকর্মক ক্রিয়া। আর দ্বিকর্মক ক্রিয়া মানে হচ্ছে যে ক্রিয়ার মধ্যে কর্ম আছে দুইটা। দ্বি মানে হচ্ছে দুইটা। যে ক্রিয়ার মধ্যে কর্ম আছে কয়টা? দুইটা। তাহলে যে ক্রিয়ার মধ্যে কর্ম থাকবে দুইটা তাকে বলা হয় দ্বিকর্মক ক্রিয়া। যে ক্রিয়ার মধ্যে কর্ম থাকবে কয়টা? দুইটা, তাকে কি বলা হয়? দ্বিকর্মক ক্রিয়া। দ্বিকর্মক ক্রিয়া মানে হচ্ছে যে ক্রিয়ার মধ্যে আমাদের কর্ম কয়টা হয়েছে? দুইটা রয়েছে। যেমন মা আমাকে গান শোনালেন। আমাকে এবং গান এই দুইটাই হলো দুইটা কর্ম। এই দুইটা কর্ম হচ্ছে যে দ্বিকর্মক ক্রিয়ার উদাহরণ। আচ্ছা, এরপরে হচ্ছে যে আমাদের প্রযোজক ক্রিয়া। প্রযোজক ক্রিয়া মানে হচ্ছে এই ক্রিয়াগুলোর আড়ালে যে অভ্যন্তরে, যেমন আমি এখানে ক্লাস নিচ্ছি, আমার সামনে কিন্তু একজন আছে যিনি অপারেটর হিসেবে কাজ করছেন। তাহলে যিনি ওইখান থেকে কাজ করছেন তিনি হলো প্রযোজক ক্রিয়া। আর সামনের দিকে যে থাকে সেটা হলো প্রযোজ্য ক্রিয়া। তাহলে প্রযোজক ক্রিয়া মানে হচ্ছে যিনি আড়ালে থেকে যিনি কাজ করেছেন সেটা হলো প্রযোজক ক্রিয়ার উদাহরণ। তাহলে এখানে আপনি দেখেন যে এখানে আমাদের মূল ফোকাসটা কিন্তু গানের মধ্যে। কিন্তু গানের মধ্যে ফোকাসটা থাকলেও আমাকে কিন্তু মূলত গানটা শেখাচ্ছে। এই কারণে আমাকে শব্দটা হলো প্রযোজক ক্রিয়া, আর গান শব্দটা হলো, এখানে আমাকে হলো প্রযোজক ক্রিয়া আর গানটা হলো প্রযোজ্য ক্রিয়া। তাহলে মূলত মা আমাকে গানটা শোনাচ্ছে, কিন্তু শোনাচ্ছে হচ্ছে গানটা। তাহলে ফোকাসের মধ্যে গানটা আছে, এই গানটা হলো প্রযোজ্য ক্রিয়া, আর আমাকে শোনাচ্ছে এটা হলো প্রযোজক ক্রিয়ার উদাহরণ। এরপর হচ্ছে গঠনগত দিক থেকে আমাদের ক্রিয়ার আরও প্রকারভেদ রয়েছে। সেটা হলো একক ক্রিয়া। এখানে আমাদের সবগুলার এক্সাম্পল সহ আপনাদের দেওয়া আছে। আপনারা এখানে একটু পিডিএফের মধ্যে আপনারা একটু দেখবেন যে আমাদের অস্বাভাবিক যৌগিক ক্রিয়া। এরপর আমাদের আরও কিছু ক্রিয়ার প্রকারভেদ রয়েছে। আমরা একটু দেখি যে এই যে সকর্মক ক্রিয়া আমরা পড়েছিলাম, দ্বিকর্মক ক্রিয়া, অকর্মক ক্রিয়া, সমাপিকা ক্রিয়া আমরা পড়েছি। এছাড়া আমাদের এর বাইরেও আরও কিছু রয়েছে। অসমাপিকা ক্রিয়া আমরা পড়েছি, যৌগিক ক্রিয়া রয়েছে। তাহলে যৌগিক ক্রিয়া মানে হচ্ছে, যৌগিক শব্দের অর্থ হলো যুগ। যৌগিক মানে হচ্ছে কি? যুগ। তাহলে এখানে যুগটা হবে মূলত সমাপিকা ক্রিয়ার সাথে অসমাপিকা ক্রিয়ার যুগ। তাহলে যে বাক্যের মধ্যে সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা যুক্ত হয়ে যখন একটা বাক্য গঠিত হবে তখন তাকে বলা হয় যৌগিক ক্রিয়া। যেমন আমি বললাম যে সকালে, তাহলে সকালে সূর্য উঠলে, এই যে এখানে দেখেন এতটুকু, এটা হলো অসমাপিকা ক্রিয়া আর এটা হলো সমাপিকা ক্রিয়া। তাহলে এই দুইটার যুক্ত হয়ে যে ক্রিয়াটা গঠিত হবে তাকে বলা হয় যৌগিক ক্রিয়া। তাকে কি বলা হয়? যৌগিক ক্রিয়া। এছাড়া আমাদের আরেকটা ক্রিয়া আছে, সেটা হলো সমধাতুজ ক্রিয়া, অর্থাৎ যে ক্রিয়াটা ধাতু বা ক্রিয়া থেকে আসবে, অর্থাৎ যে ক্রিয়াটা তার ক্রিয়া থেকে আসবে তাকে বলা হয় সমধাতুজ ক্রিয়া। যেমন ঘুমিয়েছি, এখানে ঘুমিয়েছি ক্রিয়াটা আসছে ঘুম থেকে, এখানে এটা হলো সমধাতুজ ক্রিয়া। এছাড়া আরেকটা রয়েছে, সেটা হলো নাম ক্রিয়া, যেটা আমরা নামবাচক শব্দের মাধ্যমে বোঝালে সেটা হলো নাম ক্রিয়ার উদাহরণ। আচ্ছা, এবার আমরা প্রযোজক ক্রিয়া আমরা পড়েছি, এবার অনুক্ত ক্রিয়া আমরা পড়েছি, মিশ্র ক্রিয়া। আমাদের মিশ্র ক্রিয়াটা একটু মনে রাখতে হবে, পরীক্ষার মধ্যে আসে। তাহলে যৌগিক ক্রিয়ার ক্ষেত্রে আমরা বলেছিলাম যে সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া দুইটার যুক্ত হয়ে যে ক্রিয়া গঠিত হবে তাকে বলা হয় যৌগিক ক্রিয়া। আর মিশ্র ক্রিয়া হচ্ছে যখন নাম ধাতুর সাথে, নামবাচক ক্রিয়ার সাথে যখন আমরা কর, হ, দে, পা, যা, খা, খাট, ছাড় ইত্যাদি বাচক শব্দ যখন আমরা যুক্ত করব তখন যে ক্রিয়া গঠিত হবে তখন তাকে বলা হয় যৌগিক ক্রিয়া বা মিশ্র ক্রিয়ার উদাহরণ। যেমন আমরা বললাম যে কর যুক্ত করে, যেমন শয়ন করা, তাহলে কর যুক্ত করলাম। গমন করা, গ্রহণ করা, প্রধান করা, এগুলো সবগুলো হচ্ছে করযুক্ত। আগমন করা, আহার করা, লস্প দেওয়া, নিদ্রা যাওয়া, ঝমঝম করা, এগুলো সবগুলো হচ্ছে আমাদের মিশ্র ক্রিয়ার উদাহরণ।
তাহলে যে এখানে লেখা আছে আমাদের, এগুলো আপনারা একটু ভালো করে দেখবেন। যুক্ত করে আমাদের যে ক্রিয়া গঠিত হবে, এগুলো সবগুলো সাধারণত একটা ক্রিয়ার শেষে যুক্ত হয়, এই কারণে এগুলো হচ্ছে মিশ্র ক্রিয়ার উদাহরণ। এরপর রয়েছে আমাদের ক্রিয়া বিশেষণ, যেটা ইংরেজি হলো অ্যাডভার্ব। তাহলে আমরা বিশেষণের মধ্যে দেখেছিলাম যে বিশেষ্য এবং সর্বনাম পদ সম্পর্কে অতিরিক্ত যেটা তথ্য দেয় সেটা ছিল বিশেষণ। আর ক্রিয়া বিশেষণ হলো যেটা ক্রিয়া সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে। কি সম্পর্কে? তাহলে ক্রিয়ার সম্পর্কে আপনারা জাস্ট আমাদের যে সিম্পল হিন্টসগুলো এগুলো মনে রাখলে আপনারা এগুলো ইজিলি মনে রাখতে পারবেন। ক্রিয়ার সম্পর্কে যে শব্দ অতিরিক্ত তথ্য দিবে, অতিরিক্ত তথ্য দিবে তাকে ক্রিয়া বিশেষণ বলা হয়। তাকে কি বলা হয়? তাকে ক্রিয়া বিশেষণ বলে। তাহলে যে শব্দ ক্রিয়া সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে তাকে ক্রিয়া বিশেষণ বলা হয়। তাহলে ক্রিয়া বিশেষণগুলার আমরা বিভিন্ন প্রকারভেদ রয়েছে, যেটার মধ্যে আমাদের একটা প্রকারভেদ সেটা হলো পদবিন্যাসগত প্রকরণ। পদবিন্যাসগত হিসেবে ক্রিয়ার বিভিন্ন প্রকারভেদ রয়েছে, যেমন একক ক্রিয়া বিশেষণ, দ্বিত্ব ক্রিয়া বিশেষণ এবং বিভক্তিযুক্ত বা বিভক্তিহীন ক্রিয়া বিশেষণ। এগুলো কিন্তু আপনাদের নর্মালি যে বইগুলো রয়েছে বইগুলোর মধ্যে খুব একটা পাওয়া যাবে না। আমাদের এই প্রকারভেদগুলো হচ্ছে বাংলা একাডেমির যে বইগুলো রয়েছে, অর্থাৎ আমাদের যে বইগুলা ইউনিক বই, যে বইগুলোর কোনো কি নেই, মানে একাডেমি থেকে যে বইগুলা ছাপানো হয় ব্যাকরণ সম্পর্কিত, এই বইগুলোর মধ্যে এই প্রকারভেদগুলো দেওয়া আছে। তাহলে পদবিন্যাসগত ক্রিয়ার প্রকারভেদ মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একটা হলো একক ক্রিয়া বিশেষণ, অর্থাৎ যেখানে ক্রিয়া বিশেষণটা শুধু একটা থাকবে তাকে বলা হয় একক ক্রিয়া বিশেষণ। যেমন সে ধীরে 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 শান্ত হতে লাগলো, শান্ত হতে লাগলো। তো এখানে তাহলে সে ধীরে শান্ত হতে লাগলো, সে ধীরে শান্ত হতে লাগলো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ধীরে ক্রিয়া বিশেষণটা রয়েছে একটা, এই কারণে এটা হলো একক ক্রিয়া বিশেষণ। যখন আমরা এই ধীরে ধীরে এটা যখন আমরা দুইটা দিব, অর্থাৎ সে ধীরে ধীরে, আমরা তখন লিখলাম সে ধীরে ধীরে, সে ধীরে ধীরে শান্ত হতে লাগলো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ক্রিয়া বিশেষণ রয়েছে দুইটা, অর্থাৎ একটা ক্রিয়া বিশেষণ থাকলে তখন তাকে বলা হয় একক ক্রিয়া বিশেষণ। যখন দুইটা ক্রিয়া বিশেষণ থাকবে তখন তাকে বলা হয় যে দ্বিত্ব ক্রিয়া বিশেষণ। আরেকটা ক্রিয়া বিশেষণ রয়েছে সেটা হলো বিভক্তিযুক্ত বা বিভক্তিহীন ক্রিয়া বিশেষণ। এখন বিভক্তিযুক্ত ক্রিয়া বিশেষণ কোনগুলো? যেমন আপনি দেখেন ভালো করে, এখানে এই যে করে শব্দটা কর যুগ এ, তাহলে এখানে এ হলো একটা বিভক্তি, তাহলে করে এখানে হলো একটা বিভক্তি যুক্ত ক্রিয়া বিশেষণ। কিন্তু আপনি এখানে দেখেন নিশ্চয়, অবশ্যই, ভালো, শীঘ্র, এখানের মধ্যে কিন্তু কোনো কি দেওয়া নাই, এখানের মধ্যে কিন্তু আমাদের বিভক্তি দেওয়া নাই, এই জন্য এটা হলো বিভক্তিহীন ক্রিয়া বিশেষণ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি বলি আপনাদের প্রশ্ন কীরকম হবে। ধরেন আপনাদের যদি বাক্য অনুসারে ক্রিয়া দেওয়া থাকে, যে আপনাদের যদি বলে যে এই বাক্য থেকে ক্রিয়া বিশেষণ বের করো, তাহলে তখন আপনাদের হচ্ছে মাথায় রাখতে হবে যে ক্রিয়া বিশেষণটা কাকে বলে। যে আমি এখানে লিখেছিলাম যে ক্রিয়া বিশেষণ হলো ক্রিয়ার সম্পর্কে যে শব্দটা অতিরিক্ত তথ্য দিবে সেটাই হলো ক্রিয়া বিশেষণ, তখন এটা মাথায় রাখতে হবে। আবার এখানে দেখেন এখানে আর কতগুলো রয়েছে বিভক্তিযুক্ত ক্রিয়া বিশেষণ। তাহলে বিভক্তিযুক্ত ক্রিয়া বিশেষণের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে ক্রিয়ার সাথে যদি বিভক্তিযুক্ত হয় তখন সেটা হয়ে যাবে বিভক্তিযুক্ত ক্রিয়া বিশেষণ, অর্থাৎ আমাদের এখানে প্রশ্নের প্যাটার্ন অনুসারে আনসারটা করতে হবে। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে বিভক্তিযুক্ত, বিভক্তিহীন, একক এবং দ্বিত্ব ক্রিয়া বিশেষণের উদাহরণ। আচ্ছা, এরপর আমরা একটু দেখি যে অনুসর্গ বা কর্মপ্রবচনী শব্দ। অনুসর্গের অপর নাম হলো কর্মপ্রবচনী শব্দ। কর্মপ্রবচনী শব্দ, যেটার ইংরেজিতে নাম হলো প্রিপোজিশন। তাহলে অনুসর্গ বলা হয় যে সকল শব্দগুলো বিশেষের সাথে যুক্ত হয়ে বিশেষের সাথে একটা সম্পর্ক স্থাপন করে বাক্য গঠিত করে, তখন তাকে বলা হয় অনুসর্গ বা প্রিপোজিশন। আমরা জানি যে প্রিপোজিশনগুলো ইংরেজির ক্ষেত্রে প্রিপোজিশন সবসময় বিশেষ্যের পূর্বে বসে, সাধারণত বিশেষ্যের পূর্বে বসে ওই বিশেষ্যের অর্থ গঠনে সাহায্য করে। কিন্তু আমাদের বাংলার ক্ষেত্রে অনুসর্গটা সাধারণত বিশেষ্যের পরে বসে। তাহলে ইংরেজিতে বসে হচ্ছে যে বিশেষ্যের পূর্বে, অর্থাৎ নাউনের পূর্বে, আর বাংলাতে হচ্ছে বিশেষ্যের পরে। আপনারা দেখেন বেশিরভাগ হচ্ছে বিশেষ্যের পরে। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি যে আমি বললাম জন্য, যে তোমার জন্য খাবার আনলাম, খাবার আনলাম। তাহলে এখানে দেখা যায় যে তোমার এটা হলো একটা বিশেষ্য, এই বিশেষ্যের পরে কিন্তু আমাদের প্রিপোজিশন বা জন্য যে অনুসর্গ, সেই অনুসর্গটা বসতেছে। কিন্তু ইংরেজিতে আমরা দেখি যে ইংরেজিতে সাধারণত এটা কোথায় বসে, ইংরেজিতে সাধারণত এটা দেখি যে ইংরেজিতে এটা হলো আমাদের
বিশেষ্যের পূর্বে বসে। যেমন আমি যদি ইংরেজিতে একটা বাক্য লিখি যে আই ওয়ান্ট টু ঢাকা, তাহলে এখানে যে ঢাকা, এই ঢাকার কিন্তু পূর্বে বসতেছে প্রিপজিশনটা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে বাংলার ক্ষেত্রে আমাদের বসবে বিশেষ্যের পরে। এই যে যে কথাগুলো আমি আপনাদেরকে বলতেছি এই কথাগুলো কিন্তু পরীক্ষার মধ্যে বিশ্লেষণ আকারে আসে। আপনারা দেখবেন যে যে লেখা আসবে যে বিশেষ্য বা অনুসর্গ কোথায় বসে, অনুসর্গ সাধারণত কার পরে বসে, এটা আবার কিন্তু প্রশ্ন আসে। তাহলে অনুসর্গ বসে সাধারণত বিশেষ্যের পরে, বিশেষ্য বা সর্বনামের পরে। তাহলে অনুসর্গ হলো দুই প্রকার, আমাদের গঠন অনুসারে অনুসর্গ কয় প্রকার? দুই প্রকার। একটা হলো বিভক্তিযুক্ত অনুসর্গ, একটা হলো বিভক্তিহীন অনুসর্গ। তাহলে এখানে বলা আছে বিভক্তিযুক্ত অনুসর্গ। তাহলে বিভক্তিযুক্ত মানে এখানে দেখেন বেশিরভাগের সাথে সাধারণত সপ্তমী বিভক্তি যুক্ত হয়। বেশিরভাগ বিভক্তিযুক্তের সাথে কোন বিভক্তি যুক্ত হয়? সপ্তমী বিভক্তি হিসেবে বিভক্তি যুক্ত হয়। তাহলে এটা একটু খেয়াল রাখতে হবে যে বিভক্তিযুক্ত অনুসর্গের মধ্যে কোন বিভক্তি যুক্ত হবে? বিভক্তি বা সপ্তমী বিভক্তি যুক্ত হবে। যেমন আগে, পরে, উপরে, কাছে, মাঝে, মধ্যখানে, অন্যখানে, এগুলো সবগুলো হচ্ছে বিভক্তিযুক্ত অনুসর্গ। আর বিভক্তিহীন অনুসর্গ মানে হচ্ছে যে সকল শব্দের সাথে কোনো ধরনের, যে সকল অনুসর্গের সাথে কোনো ধরনের বিভক্তি যুক্ত হবে না, সেগুলো হচ্ছে বিভক্তিহীন অনুসর্গ। যেমন ব্যতীত, কর্তৃক, ছাড়া, বিহনে। যেখানে আপনারা কয়েকটা মনে রাখবেন, একটা হলো বিহনে, একটা হলো প্রতি, একটা হলো ব্যতীত, এরপর হচ্ছে যে বনাম, বরাবর, বাবদ। যে শব্দগুলো নিচে আন্ডারলাইন করে দেওয়া আছে এই শব্দগুলোর বিশেষণ আপনারা একটু ভালো করে মনে রাখবেন, কারণ এগুলো আমাদের দেখতে কিন্তু বিশেষণের, আমাদের অনুসর্গের মতো না। এগুলো দেখতে কিন্তু সাধারণত আমাদের বিশেষ্যের মতো লাগে, কিন্তু এগুলা আদত হচ্ছে যে এগুলো কি? আদত এগুলো হচ্ছে যে অনুসর্গ। তার মধ্যে রয়েছে বিহনে, ব্যতীত, বনাম, বরাবর এবং বাবদ। এগুলো সবগুলো হচ্ছে আমাদের এই অনুসর্গের উদাহরণ, যেগুলো হচ্ছে বিভক্তিহীন অনুসর্গ। আচ্ছা, এরপর আমরা একটু দেখি আমাদের পরবর্তীতে টপিক, সেটা হলো যোজক, যেটাকে ইংরেজিতে বলা হয় কানেকটিভ বা কানেকশন, কানেকটিভ অথবা আরেকটা নাম হচ্ছে কনজাংশন। তাহলে যোজক মানে হচ্ছে যে সকল শব্দ, যে শব্দ দুটো বাক্যের মধ্যে সংযোজক, বিয়োজক, সংকোচক ঘটায় তাকে যোজক বলে। যেমন সে ও আমি সমান অংশীদার। তাহলে এখানে এই যে ও শব্দটা, এই ও শব্দটা হলো সে ও আমি, এই দুটো বাক্যের মধ্যে কি ঘটিয়েছে? এই দুইটা বাক্যের মধ্যে সংযোজন ঘটিয়েছে। তাহলে যখন সংযোজন ঘটাবে, বিয়োজন ঘটাবে বা সংকোচন ঘটাবে তখন তাকে কিন্তু যোজক বলা হয়। তাহলে যোজক হচ্ছে বিভিন্ন প্রকার হইতে পারে। আমাদের পরীক্ষা কিন্তু যোজকের প্রকারভেদ থেকে প্রশ্ন আসবে। যোজক কাকে বলে সেখান থেকে প্রশ্ন আসবে না, পরীক্ষার মধ্যে যোজকের প্রকারভেদ থেকে প্রশ্ন আসবে। তাহলে আপনারা একটু ভালো করে খেয়াল করেন, যেখানে আমরা যোজকের প্রকারভেদগুলো একটু বিশ্লেষণের মাধ্যমে আপনাদেরকে বোঝাবো। তাহলে প্রথমটা হলো সাধারণ যোজক। সাধারণ যোজক মানে হচ্ছে যেটা নর্মাল যোজক, যেমন ও এবং তারপর হচ্ছে যে আর, তাই, এগুলো সবগুলো হচ্ছে সাধারণ যোজকের উদাহরণ। এরপর রয়েছে আমাদের বৈকল্পিক যোজক। তাহলে বৈকল্পিক মানে হচ্ছে যে যেটা বিকল্প। ধরুন আমি বললাম যে রহিম না করিম যাবে, তাহলে এখানে রহিমের বিকল্প হিসেবে কে যাচ্ছে? করিম যাচ্ছে। নীল বা কালো যে কোনো একটি হলে লেখার কাজ চলবে। তাহলে এখানে বৈকল্প মানে হচ্ছে যে এখানে আপনি কিন্তু দুইটাই ইউজ করতে পারতেছেন না। এখানে হয় আপনাকে নীলটা ইউজ করতে হবে, অথবা নীলের বিকল্প হিসেবে আপনি কালোটা ইউজ করবেন। এখানে আপনি একসাথে কিন্তু দুইটা ইউজ করতে পারবেন না। কিন্তু আপনি সাধারণ যোজকের মধ্যে এখানে দেখেন, এখানের মধ্যে কিন্তু আপনি সে অংশীদার, আমি অংশীদার, এখানে আমরা দুজনেই কিন্তু অংশীদার। এটা কিন্তু সংযোজক ঘটাচ্ছে, এটা হলো সাধারণ যোজক। আর বৈকল্পিক যোজকের মধ্যে আপনাকে দুইটা থেকে যে কোনো একটা বেছে নিতে হবে। তাহলে যে সকল শব্দের মাধ্যমে আপনি বেছে নেবেন ওই শব্দগুলোই হচ্ছে বৈকল্পিক যোজক। তাহলে বৈকল্পিক যোজকের মধ্যে আমরা কি কি বলতে পারি? বৈকল্পিক যোজকের মধ্যে আমাদের রয়েছে বা, বৈকল্পিক যোজকের মধ্যে আমাদের রয়েছে বা, অথবা, এই সকল শব্দগুলো হচ্ছে আমাদের বৈকল্পিক যোজকের উদাহরণ, বা, অথবা। এরপর হচ্ছে আমাদের বিরোধ যোজক। তাহলে বিরোধ যোজক মানে হচ্ছে যার সাথে আমার বিরোধ থাকবে সে গেলে আমি যাব না। তাহলে এখানে বলা হচ্ছে তোমাকে ডাকলাম, তোমাকে আমি এত করে ডাকলাম, কিন্তু তুমি কি করলে না, কিন্তু তুমি সাড়া দিলে না। তাহলে আমি যে তোমাকে এত করে কষ্ট করে ডাকলাম, সে ডাকে কিন্তু তুমি কি করলে না, সাড়া দিলে না। তাহলে এখানে আমাদের বিরোধটা হলো কোথায়? বিরোধটা হলো আমি যে তোমাকে ডাকলাম, তোমার উচিত ছিল হচ্ছে আমার ডাকে তোমাকে সাড়া দেওয়া, কিন্তু তুমি ডাকে সাড়া না দিয়ে তুমি কি করলা? তুমি ডাকে সাড়া না দিয়ে তুমি আমার ডাকের মধ্যে কি পেলে না, কোনো সাড়া দিলে না। তাহলে এই যে কিন্তু শব্দটার মাধ্যমে আমাদের বিরোধ বোঝাচ্ছে। এত পানি ঢাললাম তবুও ঠান্ডা হলো না, বা তবুও গায়ের গরম গেল না। তাহলে হওয়ার কথা ছিল পানি ঢাললে গা গরম হওয়ার কথা ছিল,
কিন্তু সেটা না হয়ে সেটা বিপরীত হচ্ছে, গাটা গরমই থেকে যাচ্ছে, তাহলে এটা হলো বিরোধ যোজকের উদাহরণ। তোমাকে ডাকলাম, হওয়ার কথা ছিল যেহেতু আমি তোমাকে ডাকলাম তোমাকে সাড়া দিতে হবে, সেটা সাড়া না দিয়ে তুমি তার বিরুদ্ধে গিয়ে কি করলা, সাড়া দিলে না, এটা হলো বিরোধ যোজকের উদাহরণ। তাহলে আমরা বিরোধ যোজকের ক্ষেত্রে আমরা তবু কিন্তু এই উদাহরণগুলো আমরা পাচ্ছি। তাহলে আপনারা এই উদাহরণের মাধ্যমে কিন্তু আপনারা এগুলো বের করতে পারবেন। এছাড়া হচ্ছে যে কারণ মানে হচ্ছে একটা ঘটনা ঘটার জন্য যে জিনিসটা দায়ী সেটাই হলো কারণ যোজকের উদাহরণ। এবং এখানে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো এখানে কারণ শব্দটা লেখা থাকে, এই কারণটা পরীক্ষায় আসবে না। যেমন গতকাল স্বামীকে স্কুলে যায় নাই কারণ সে অসুস্থ ছিল, তাহলে তার স্কুলে না যাওয়ার পেছনের কারণটা হলো কি, সে অসুস্থ ছিল। তাহলে একটা ঘটনার পিছনে যখন একটা কারণ বোঝায় তখন সেটা হয়ে যাবে কারণ যোজকের উদাহরণ। এটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো সাপেক্ষ যোজক। যখন একটা যোজক একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে তখন তাকে সাপেক্ষ যোজক বলা হয়। যেমন বলা হচ্ছে যদি তুমি আসো তবে আমি কাজটি করব। তাহলে এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হলো পরীক্ষার মধ্যে এটা যদি সাপেক্ষ যোজক না দিয়ে যদি সাপেক্ষ সর্বনাম দেয়, আপনারা কিন্তু এটা সাপেক্ষ সর্বনাম উদাহরণ উত্তর করতে হবে। আর যদি সাপেক্ষ সর্বনাম প্রশ্নের মধ্যে দেওয়া না থাকে তখন আপনারা এটা চাইলেও সাপেক্ষ যোজক বা শর্ত যোজক হিসেবে আনসার দিতে পারেন। তাহলে এটা কিন্তু মেন হচ্ছে মূলত সর্বনাম, কিন্তু সর্বনাম যদি পরীক্ষায় না দেওয়া থাকে তখন সেটা যোজক হিসেবে আমরা ব্যবহার করতে পারবো। তাহলে এটা হলো সাপেক্ষ যোজকের উদাহরণ। এছাড়াও আমাদের রয়েছে সম্বোধন যোজক। তাহলে সম্বোধন যোজক মানে হচ্ছে আমরা যে শব্দের মাধ্যমে কাকে সম্বোধন করব, এটা হলো সম্বোধন যোজকের উদাহরণ। এছাড়া রয়েছে সাদৃশ্য যোজক। সাদৃশ্য যোজক মানে যে সকল শব্দের মাধ্যমে সাদৃশ্য বোঝায় সেটা হলো সাদৃশ্য যোজকের উদাহরণ। যেমন মতো, মতন, ন্যায়, পারা, এগুলো সবগুলো হচ্ছে সাদৃশ্য যোজকের উদাহরণ। যেমন আমি বললাম যে তুমি দেখতে আমার ভাইয়ের মতো, তাহলে আমার ভাইয়ের মতো দেখতে তুমি, তাহলে এটা হলো এই মতো শব্দটার মাধ্যমে এটা একটা সাদৃশ্য বোঝাচ্ছে যে তোমার সাথে আমার ভাইয়ের সাথে একটা সাদৃশ্য বোঝাচ্ছে, যেটা হলো সাদৃশ্য যোজকের উদাহরণ। এছাড়া প্রশ্ন সঞ্চয়, সম্মতি জ্ঞাপক, অনুকার যোজকের উদাহরণ। আমরা জানি অনুকার মানে দ্ব্যর্থ, তাহলে ডবল যে শব্দগুলো যে এবং ধ্বনিবাচক যে শব্দগুলো এগুলো সাধারণত অনুকার বলা হয়, এগুলোকে সাধারণত কি বলা হয়, অনুকার যোজক হয়। এরপর আমাদের সর্বশেষ সেটা হলো আবেগবাচক শব্দ, যেটাকে ইন্টারজেকশন বলে। তাহলে যে সকল শব্দের মাধ্যমে আমাদের আবেগবাচক বা আবেগ ইমোশনাল কাজ করে তাকে আবেগবাচক শব্দ বলা হয়। যেমন মরি মরি, উহু, আ, ছিচি, হা বা না, বিপদ, এই সকল শব্দগুলো হচ্ছে আবেগবাচক শব্দের উদাহরণ। তাহলে আমরা একটু এখন বিগত সালের কিছু প্রশ্ন অ্যানালাইসিস করে দেখি যে বিগত সালে আমাদের যে প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষার মধ্যে এসেছে এখানে আমরা একটু দেখি। যেমন এখানে বলা হচ্ছে এই যে আমাদের চেনালোক, তাহলে এখানে এই যে আমাদের চেনালোক, এখানে চেনা শব্দটা কি, তাহলে আমরা বলেছিলাম যে শব্দটা অতিরিক্ত তথ্য দিবে কি সম্পর্কে, বিশেষ্য সম্পর্কে, তাকে বিশেষণ পদ বলা হয়। আপনি চেনা শব্দটা যদি আপনি এখানে বাদ দেন, ধরুন চেনা শব্দটা বাদ দিলেন, এই যে আমাদের লোক, তাহলে আমরা লোক শব্দটার মাধ্যমে কিন্তু বাক্যটা হচ্ছে। এখন এই লোক সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে এই চেনা শব্দটা, এই জন্য এই চেনা শব্দটা কি হবে, এটা হলো বিশেষণের উদাহরণ হবে। ক্রিয়াপদের সঙ্গে সম্পর্ক না রেখে যে নামপদ বাক্যস্থিত পদের সঙ্গে সম্পর্ক যুক্ত হয় তাকে কি বলা হয়, তাহলে যে সকল পদ ক্রিয়াপদের সাথে কোনো সম্পর্ক না রেখে নামপদের সাথে বাক্যস্থিত অন্যান্য পদের সম্পর্ক যুক্ত হয় তাকে সাধারণত সম্বন্ধ পদ বলা হয়, সম্বন্ধ পদ বলা হয়। আচ্ছা, এবার আমরা একটু দেখি ওগো আজ তোরা যাসতে ঘরের বাহিরে, এখানে ওগো শব্দটা কি, তাহলে এখানে ওগো শব্দটার মাধ্যমে আপনি কাউকে কি করতেছেন, ইন্ডিকেশন করতেছেন, যে সম্বোধন করতেছেন, এই জন্য এটা হলো সম্বোধন সূচক অব্যয়ের উদাহরণ। কিসের বেদে ক্রিয়ার রূপের পরিবর্তন হয় না, আমরা জানি ক্রিয়ার মধ্যে বচন বেদে কিন্তু ক্রিয়ার কোনো কি হবে না, পরিবর্তন হবে না। তাহলে ক্রিয়ার পরিবর্তনটা আপনি বচন বেদে করতে পারবেন না, কিন্তু আপনি বর্ণনা ভেদে কিন্তু ক্রিয়ার পরিবর্তন করা যায়, অর্থভেদে কিন্তু ক্রিয়ার পরিবর্তন করা যায়, এবং প্রয়োগ ভেদে কিন্তু ক্রিয়ার পরিবর্তন করা যায়। এখানে আমরা বচন ভেদে কিন্তু ক্রিয়ার কোনো পরিবর্তন করতে পারবো না। ক্রিয়াপদ লোকটা যে পিছু পারে না, তাহলে এখানে কি শব্দটা প্রকাশ পেয়েছে লোকটার কি, তাহলে কির মাধ্যমে সে কিন্তু বিরক্তি প্রকাশ করছে, এখানে কিন্তু সে ঘৃণা, যন্ত্রণা, কষ্ট প্রকাশ করছে না, অর্থাৎ লোকটা যে তার পিছু পিছু আসতেছে এটা হলো তার একটা হচ্ছে এটা বিরক্তি প্রকাশ করছে। কোনটি পদের নাম নয়, তাহলে আমরা দেখি পদের মধ্যে আবেগবাচক শব্দ রয়েছে, যোজকও রয়েছে, অনুসর্গ রয়েছে, কিন্তু পদানু নামে কোনো কি নেই, পদ নেই, তাহলে এই পদানুটা হলো উত্তর। বাংলা শব্দ ভাণ্ডারকে সাধারণত কয়টি বিবেচনায় ভাগ করা হয়, আমাদের বাংলা শব্দ ভাণ্ডারকে আমরা সাধারণত 3টা বিবেচনায় ভাগ করতে পারি, এটা আমরা পরে ক্লাসে দেখব। তৎসম বা তদ্ভব শ্রেণীকে কোন উচ্চের শব্দ হিসেবে গণ্য করা হয়, এটা আমাদের গত ক্লাসে যদিও আসছে। তাহলে যে তৎসম এবং তদ্ভব যে শব্দগুলো, এই শব্দগুলো হচ্ছে আমাদের নিজস্ব শব্দ থেকে আসছে, অর্থাৎ এগুলো আমাদের নিজস্ব শব্দ। শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয়, এই যে যখন একটা শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে বলা হয় পদ, ও শব্দ যখন বাক্যের মধ্যে ব্যবহৃত হবে তখন তাকে বলা হয় পদ, আর শব্দ যখন শুধু বাক্যের ব্যবহৃত ছাড়া নর্মালি ব্যবহৃত হবে তখন তাকে কিন্তু শব্দ বলা হয়।
তাহলে এটা আমরা শুরু থেকে বলেছিলাম যে শব্দের সাথে, তাহলে শব্দ যখন পদের মধ্যে বাক্যের মধ্যে ব্যবহৃত হবে তখন ওই শব্দের সাথে অবশ্যই একটা বিভক্তি যুক্ত হবে। তখন ওই শব্দের সাথে যখন বিভক্তি যুক্ত হবে তখন তাকে বলা হয় পদ। কোন বাক্যে শেষে ক্রিয়ারূপে ব্যবহৃত হয়েছে। যে আমাদের এই টাইপের প্রশ্নগুলো হচ্ছে আমাদের এনটিআরসির জন্য খুব গুরুত্বপূর্ণ। এখানে আপনাকে বাক্য দেখে কিন্তু ক্রিয়াপদটা বের করতে হবে, কারণ শেষ কিন্তু ক্রিয়াবাচক শব্দ না, শেষ কিন্তু কোনো ক্রিয়াবাচক শব্দ না, কিন্তু সে তার বসেছে এমন একটা জায়গার মধ্যে যেখানে সে ক্রিয়া হিসেবে কাজ করছে। তাহলে আমাদের বের করতে হবে ক্রিয়ার যে বসার জায়গা, এখানে শেষটা কোথায় বসছে। যেমন এখানে দেখেন আমার সুখের শেষ নেই, তাহলে এখানে কিন্তু শেষ নেই, এখানে কিন্তু শেষ ক্রিয়া হিসেবে ব্যবহৃত হচ্ছে না। এরপর বলা হচ্ছে আমি আপনার শেষ কথাটা শুনতে চাই, এখানে শেষ কিন্তু কথার সম্পর্কে অতিরিক্ত কথা তথ্য দিচ্ছে, এই জন্য এখানে শেষটা হচ্ছে বিশেষণ। কাজটি শীঘ্রই শেষ করো, তাহলে শেষ করো আমরা বলেছিলাম যে নাম ধাতুর সাথে নামবাচক শব্দের সাথে যখন আমরা কর, হ, দে, পা, যা, কা, খাট, চার এই শব্দগুলো যখন আমরা যুক্ত করি তখন তাকে বলা হয় মিশ্র ক্রিয়া। আমরা একটু বলেছিলাম তাকে বলা হয় কি ক্রিয়া? মিশ্র ক্রিয়া। তাহলে এখানে এই শেষ শব্দটা হচ্ছে যে এই করের সাথে যুক্ত হয়ে এখানে মিশ্র ক্রিয়া গঠিত হয়েছে। কি ক্রিয়া গঠিত হয়েছে? মিশ্র ক্রিয়া রূপে গঠিত হয়েছে, এই কারণে এখানে এই শেষ শব্দটা ক্রিয়ারূপে ব্যবহৃত হয়েছে, আর বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু শেষ ক্রিয়ারূপে ব্যবহৃত হয় নাই। তাহলে আপনি এখন দেখেন এই যে শেষ শব্দটা হচ্ছে যে একটা বিশেষ্যবাচক শব্দ। শেষ মানে হচ্ছে ফিনিশ, শেষ, এটা হচ্ছে একটা বিশেষ্যবাচক শব্দ, কিন্তু সে করের সাথে যুক্ত করে ফিনিশ শব্দটা গঠিত করছে, যে করের সাথে যুক্ত করে সে শেষ করো, তাহলে একটা মিশ্র ক্রিয়া গঠিত করছে। এই মিশ্র ক্রিয়ার কারণে এই শেষ শব্দটা এখানে ক্রিয়া হয়ে গেছে। আচ্ছা, এরপর আমরা একটু দেখি। আচ্ছা, তাহলে আমাদের এতটুকুই আমাদের ছিল প্রশ্ন। তো আমাদের আজকের ক্লাস থেকে আমরা যে জিনিসটা আউটপুট নিব সেটা হলো আজকের ক্লাসে আমরা পার্শ্ব বিস্তৃত সম্পর্কে সম্পূর্ণভাবে মোটামুটি আমাদের একটা আয়ত্তর মধ্যে হয়ে গিয়েছে। আমরা পার্শ্ব বিস্তৃত সম্পর্কে আলোচনা করেছিলাম এবং পার্শ্ব বিস্তৃতের বাংলা যে আমাদের ব্যাকরণিক শব্দশ্রেণী, এই ব্যাকরণিক শব্দশ্রেণী সম্পর্কে আমরা আলোচনা করেছি। আমরা এই পরবর্তীতে আমাদের বাক্য সম্পর্কিত আমরা ক্লাস নিব। তো আপনারা হচ্ছে যে এই ক্লাসটা করার পরে আরেকবার হচ্ছে আপনারা পিডিএফটা একটু রিভিশন দিয়ে দিবেন, এবং রিভিশনের মাধ্যমে আশা করি আপনারা অনেকগুলো প্রশ্নের উত্তর করতে পারবেন। এবং এখানে কিন্তু আপনাকে স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে। আপনি পিডিএফটা রিভিশন দেওয়ার পরে এরপর আপনি যাবেন হচ্ছে প্রশ্ন সলিউশনের মধ্যে গিয়ে আপনি দেখবেন এই প্রশ্নগুলোর উত্তর আপনি 90% আগের থেকে 90% আপনার ইমপ্রুভ হয়ে যাবে। তো এটা ছিল আমাদের আজকের ক্লাস। সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা ব্যক্ত করে আমাদের আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করছি। তো আসসালামু আলাইকুম।